আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? একটু রেসপন্স করেন, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। জি জি জি। স্যার। শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, আমি শিহাব শাহরিয়া। আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে প্রোডাকশনে কাজ করি এবং সাথে সাথে ফ্যাকাল্টির হয়েও কাজ করছি। শুভ স্যার আসলে একটি এমার্জেন্সি মিটিং এ আছেন আর কি। বিকাল 3টায় সে মিটিং এ ঢুকছে, কিন্তু এখনো বেরোতে পারেনি আর কি। স্যার আর কি আমাকে টেক্সট করেছে যে আপনাদের ক্লাসটা নেওয়ার জন্য। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন নেক্সট ক্লাসটা স্যারই নিবে। জি। আচ্ছা, অলরেডি স্যার আপনাদের গ্রুপে পোস্ট করে দিয়েছে যে আজকে কি কি দেখানো হবে। ঠিক আছে, আমি যেহেতু প্রোডাকশনে কাজ করি, আপনাদের এই জিনিসগুলো আমি একদম আর কি আমার আমার অভিজ্ঞতা থেকে টোটালি একদম সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আশা করি কোনো সমস্যা হবে না। আমি আর কি আপনাদের গ্রুপে দেখলাম যে যে হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন আপনারা, হ্যাঁ, এখানে মনে হয় কয়েকজনের কিছু কিছু প্রবলেম আছে। আহ, কোনো প্রবলেম যদি ফেস করে থাকেন তো আপনারা তাহলে আমাকে একটু শেয়ার করেন, আমার সাথে একটু শেয়ার করেন, আমি সলভ করার চেষ্টা করতেছি। স্যার আমার পেজ ক্রিয়েট করেছি আমি, তো ফার্স্ট পেজে সবগুলো পেজ চলে আসে, এটার কারণ কি? মানে ফার্স্ট সব পেজ হচ্ছে শো করে। মানে পেজ গুলা ফার্স্ট পেজে চলে আসে? শো করে, হ্যাঁ, পেজের যে কন্টেন্ট গুলো আমি দিয়েছি এই সবগুলো কন্টেন্টই দেখা যাচ্ছে যে ফার্স্ট পেজে শো করছে। না, অ্যাকচুয়ালি পেজে তো আমরা কন্টেন্ট দিব, হ্যাঁ, পেজটা হলো স্ট্যাটিক। হ্যাঁ, জি। পেজ এবং পোস্ট দুইটাই কিন্তু সিমিলার জিনিস, কিন্তু পেজটা হলো স্ট্যাটিক, ওটা আর কি সবসময় আমরা চেঞ্জ করব না। ওটা যখন ধরেন কন্টাক্ট আজ পেজ, তারপরে অ্যাবাউট আস, এগুলো যেরকম ফিক্সড থাকে কোনো ওয়েবসাইটের, অল টাইমই ফিক্সড থাকে, এগুলো ইনফরমেশনগুলো চেঞ্জ হয় না সাধারণত। হ্যাঁ, আর পোস্ট আমরা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করবো আমাদের প্রয়োজন অনুযায়ী। আহ, এখন পেজে যে ইয়েগুলো আপনারা দিয়েছেন, জি। পেজে যে কন্টেন্ট গুলো দিয়েছেন, ওইটাতে যখন পেজে যাবেন তখন তো কন্টেন্ট গুলো শো করবেই। এটা না, আমার হচ্ছে, জি আমি কি বলেন। একটু স্ক্রিনটা শেয়ার করতে পারি? আচ্ছা ঠিক আছে, আমি স্যার, সেম প্রবলেমটা আমাদের আর অনেকেরই হয়েছে। তো সেক্ষেত্রে একজনের স্ক্রিন শেয়ার করে আপনি দেখলে ভালো হয়। জি আচ্ছা স্যার। বুঝতে পারছি। আচ্ছা তাহলে স্ক্রিনটা শেয়ার। কথা বুঝতে পারি না, কে বলছেন? একটু একটু লাউডলি বলার চেষ্টা করেন। আমার নাম জাকিরা হাফিজ। আচ্ছা, আমার নাম শিহাব শাহরিয়া। ঠিক আছে, আচ্ছা কেউ একজন একটু রিকোয়েস্ট করেন স্ক্রিন শেয়ারের জন্য, আমি করতেছি। স্যার একটা মিনিট, আমি পিসি থেকে কানেক্ট হচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আরো দেখলাম যে আপনাদের কয়েকজনের আর কি লোগো যেগুলো সেট করছেন, হ্যাঁ, লোগোটা আসলে একটু সাইজে বড় হয়ে যাওয়ার জন্য আপনার ফুট হেডার এরিয়াতে কিন্তু অনেক বেশি গ্যাপ রয়ে গেছে, যেগুলো কিন্তু আসলে ইউজার ফ্রেন্ডলি না, দেখতেও খারাপ দেখাচ্ছে। এটা কি আপনারা খেয়াল করেছেন? জি স্যার, খেয়াল করেছি। আমার লোগোটা আমি ছোট করতে পারি নাই, মানে ছোট কিভাবে করতে। আচ্ছা, এইটা আসলে লোগোটা আমাদের ওখানে কিন্তু যখন আপনার লোগো আপলোড করবেন, হ্যাঁ, তখন কিন্তু ওখানে আপনার একটা রিকমেন্ডেড সাইজ দেখায় দিবে ছবির জন্য, মানে লোগোর জন্য এবং ফেব আইকন দুটার জন্য কিন্তু একটা ফ্রিকোয়েন্ট, মানে আপনার যেটা আর কি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই একটা সাইজ ওরা ওখানে কিন্তু শো করে। এটা হয়তো আপনারা খেয়াল করেছেন কেউ কেউ কেউ। লোগোর জন্য আর কি 512 বাই 512 এই রেজুলেশনটা আর কি অ্যাপ্রোপ্রিয়েট। আর ফেব স্যার আমি আইকনের জন্য রিকোয়েস্ট আহ, করেছি। হ্যাঁ হ্যাঁ, এইটাও আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো এখন, কোনো সমস্যা নেই, ওটা আপনার খুব ইজিলি কিন্তু ঠিক করে নিতে পারবেন।
স্যার কোন কোন লোগো ছোট করা যায়, কোনগুলি বড় করা যায়, ওইগুলো আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, লোগোটা আপনার এখানে কিছু কিছু থিম যেগুলো আর কি আপনার একটু হাইলি কাস্টমাইজেবল থিম যেগুলো আর কি। তারপরে আপনার কিছু কিছু থিম আছে যেগুলোর আর কি আপনার পেইড থিম, সেইগুলাতে আপনার লোগো ওইখানে আপনার বিল্ট ইন ছোট বড় করার অপশন দেয়া থাকে। হ্যাঁ, কিন্তু এইটা আসলে এজেন্সিটা যে থিমটা আমরা এখন ইউজ করতেছি এটাতে আপনার বেসিক জিনিসগুলো দেখানো হয়েছে, কিন্তু বেশ কিছু জিনিস আপনার ওখানে কম আছে এই থিমটাতে। হ্যাঁ, কিন্তু এইটাতে আসলে সবাই বুঝতে সব সুবিধা হয়, সবাই খুব সহজে এই থিমটার মাধ্যমে বুঝতে পারে, কারণ বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে দেয়া আছে এখানে, যার জন্য আর কি আপনারা এই থিমটা এখন ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, যখন আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন আপনারা থিম থেকে এটা চেঞ্জ করতে পারবেন। তবে এখন আপনাদের আমি আর কি ফটো এডিটিং এর কাজ অল্প একটু দেখাই দেবো, যেটার মাধ্যমে আপনারা আর কি লোগোটা সাইজ ছোট অথবা বড় করে নিতে পারবেন। canva.com থেকে করা হয়েছে করা হয়েছে। আচ্ছা ম্যাডাম, আপনার কথা না একটু হ্যাঁ, আহ, আমার মনে হয় মাইক্রোফোনের সমস্যা আছে। হ্যাঁ, একটু শুনতে পাচ্ছি না আমি আসলে পরিষ্কার। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার পেজ, তো এটা হচ্ছে আমার পেজ লোগো, আর এটা হচ্ছে আমার মেনুগুলো ক্রিয়েট করেছি। বাট আচ্ছা আমার এখানে যে মেইন পেজটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে ডিসকভার আর্ট ইউ লাভ। হ্যাঁ, তো আচ্ছা। আচ্ছা ওইটা প্রথমে না এসে আমার যেটা হয়েছে যে সবগুলো পেজ, যেমন আর্ট অ্যাডভাইজরি লাস্ট পেজ, ফাইন্ড আর্ট ইউ লাভ বা প্রিন্টস, ড্রয়িং, ফটোগ্রাফি, অ্যাবাউট আস, ওগুলো চলে এসছে হচ্ছে র্যান্ডমলি চলে এসছে, চলে কিন্তু এসছে, এছাড়া জি। বুঝতে পেরেছি। আচ্ছা, এইটা আপনি আর কি আপনার অ্যাডমিন প্যানেলে একটু যান। আচ্ছা, এটাও জি আমি আর কি দেখাই দিব। হ্যাঁ, আমি এটাও আপনাদের দেখাই দিব যখন ইয়ে করব। আপনার আজকের এটাও দেখানোর ইয়ে আছে, সমস্যা নেই। আহ, আজ প্রথমে আমি আর কি আপনাদের লোগোর প্রবলেমটা একটু দেখাই দিই। হ্যাঁ, তারপরে আচ্ছা ঠিক আস্তে আস্তে আমি বাকিগুলো সলভ করার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে কি আমি শেয়ারটা হ্যাঁ হ্যাঁ, করবো শেয়ার কি? স্টপ করেন, আমি আর কি আমার আচ্ছা, মনিটর ইয়েটা ঠিক স্ক্রিনটা আছে শেয়ার স্যার। করি। ঠিক আছে। আচ্ছা, আমাকে 1 মিনিট টাইম দেবেন, আমি একটা লোগো আর কি নিয়ে নেই। আচ্ছা, আমি আপনাদের সমস্যা নেই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। আচ্ছা, আমরা ক্রিয়েটিভ আইটির লোগো যেহেতু ব্যবহার করেছিলাম, ক্রিয়েটিভ আইটির লোগোটাই আরেকবার নিয়ে নিই। হ্যাঁ, সিম্পলি সেভ ইমেজ অ্যাজ দিয়ে সেভ করে নেই। আচ্ছা, এখন এখানে কিন্তু আমি যেরকম আপনাদের এটা দেখাই দিব, এখানে আপনার আর একটু প্রবলেম হইতে পারে, সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, একটা মিনিট আমাকে টাইম দিবেন। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো? জি স্যার। আচ্ছা, এই যে ক্রিয়েটিভ আইটির এই লোগোটা আমরা এখন আর কি আপনাদের সাইজ ছোট বড় করাটাকে দেখাই দিই। হ্যাঁ, এখন আপনারা দেখলাম যে লোগোগুলো সাধারণত নিছেন সবগুলাই আপনার স্কোয়ার সাইজের। হ্যাঁ, মানে চারদিকে সমান, মানে এটার হলো মানে মানে হাইট এবং ওয়াইড দুইটারই আর কি একই সাইজে রয়েছে, যার জন্য আর কি আপনার ওটা গোল আকারে মানে সাইজের জায়গা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে যখন লোগো চেঞ্জ করার চেষ্টা করবেন, একটু এই যে ক্রিয়েটিভ আইটির লোগোটার মধ্যে একটু ওয়াইড লোগো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার এই জিনিসটা একবার ইগনোর করতে পারবেন। আর আমি যে দেখেন আপনাকে এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে এই যে এডিট নামে যে অপশনটা আছে এইটাতে যাবেন। যাওয়ার পরে আমি আবার স্ক্রিনটা শেয়ার করে নিই। তারপর আপনার পেইন্ট ওপেন হবে। ঠিক আছে, পেইন্ট ওপেন হওয়ার পরে এখানে আপনার এইখানে যে প্রবলেমটা হবে, যদি আপনারা এরকম করে এটার চেঞ্জ করেন আর সাইজটা চেঞ্জ করেন, তাহলে আপনার এই লোগোটা ছিল ট্রান্সপারেন্ট লোগো। হ্যাঁ, এর ব্যাকগ্রাউন্ডটা ছিল একদম ট্রান্সপারেন্ট, মানে আপনি যেখানে দেন না কেন ব্যাকগ্রাউন্ডটা হলো ওই ছবিটাই নিয়ে নিচ্ছিল। কিন্তু যখন এখান থেকে আপনি এটা চেঞ্জ করবেন তখন আর কি ট্রান্সপারেন্সিটা চলে যাবে।
হ্যাঁ, কিন্তু এখন আর কি শেখার জন্য বা এখন যে থিমটা ইউজ করতেছেন এটা দেওয়ার জন্য আর কি আমি আপনাদের এইটুকু দেখাই দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আপনার এই যে রিসাইজ নামে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন মনে হয়, রিসাইজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পিক্সেলে যাবেন। পিক্সেলে যাওয়ার পরে আপনার আমরা যে লোগোটা নিব সেইটার আপনার ধরেন যে আমি যদি এখানে 512 দেই, ধরেন 512 যদি দেই, তাহলে ভার্টিক্যালি এটা হলো 152 ডিফল্ট নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি চান যে না আমি এটা আর কি আলাদা আলাদা করে সেট করে দিব, তখন এই অ্যাসপেক্ট রেশিওর যে টিক চিহ্নটা আছে এটা উঠাই দিবেন। দেওয়ার পরে ধরেন আমি এখন এটাও 512 দিব, ঠিক আছে? এখন আমি 512 করে দেই, দিয়ে যদি ওকে দেই, দেখেন আমার লোগোটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে, 512 512 হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা দেখতে আর কি এখন খারাপ দেখাচ্ছে। এরকম করে আপনারা এটা যদি আপনার সেভ করে নেন, এখানে ক্লিক করে সেভ করে নিলে আপনার এটা সেভ হয়ে যাবে, তারপরে আপনার আর কি সাইটে ইউজ করতে পারবেন। এখন আপনার লোগোটা আর কি যেরকম রেজুলেশনের মানে যে ওয়াইড নাকি স্কোয়ার সেটার উপর নির্ভর করে আপনাদের মতো আপনারা করে নেবেন, ঠিক আছে? কিন্তু এটাতে ওই যে একটাই প্রবলেম হবে যে আপনার ট্রান্সপারেন্সিটা চলে যাবে, লোগোর যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড ছিল এখন সেটা আর কি হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো প্রবলেম একটা। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা আবার আপনার ইয়েতে চলে যাই, আমাদের সাইটে চলে যাই। আজকে আমরা আসলে যেগুলো দেখবো যে ব্যাপারগুলা আমি একটু দেখে নি আপনাদের ইয়েটা কি কি স্যার দিয়েছে আজকে। প্রথমে 4টা ব্লগ পোস্ট করতে হবে। হ্যাঁ, ব্লগ পোস্ট করার আগে আমি আপনাদেরকে আর কি বেসিক জিনিসগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। ড্যাশবোর্ডে যায় মানে যেহেতু সবাই নতুন, কোনটা কি কোথায় গেলে কি পাবেন এটাও জানাটা দরকার। হ্যাঁ, এই যে ড্যাশবোর্ডে যে প্রথমে যেটা আছে এখানে আপনার টোটাল সাইটের কোনো প্লাগ ইন অথবা যদি কোনো থিমের আপডেট আসে বা অন্য কোনো যদি কোনো নোটিফিকেশন আসে সেগুলো আপনারা একবারে এখানে দেখতে পাবেন, ঠিক আছে? ড্যাশবোর্ডে এখানে তারপরে পোস্টে যখন যাবেন, পোস্টে গেলে আপনার এখান থেকে এই যে ডিফল্টে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট করা আছে, আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। অ্যাড নিউতে ক্লিক করলে আপনার নিউ পোস্টার মানে পেজ যেভাবে ক্রিয়েট করছেন পোস্ট সেম, মানে পেজ এবং পোস্ট দুইটাই সেম জিনিস, শুধুমাত্র পার্থক্য হলো পেজটা আমার স্ট্যাটিক থাকবে, মানে পেজের ইনফরমেশন গুলো আমরা খুব একটা চেঞ্জ করব না। মানে যখন চেঞ্জ আসলে ধরেন আমার কোনো সার্ভিস ওয়েবসাইট ছিল, আমার ধরেন যে ধানমন্ডি 4-এ আমার আগের অফিসটা ছিল, কিন্তু আমি আর কি অফিসটা চেঞ্জ করে আমি চলে গেলাম ধরেন মতিঝিলে চলে গেছি, ঠিক আছে? এখন এখন তো আমাকে চেঞ্জ করতেই হবে, অ্যাবাউট আস পেজের যে ইনফরমেশন গুলো আছে এগুলো তো আমাকে চেঞ্জ করতে হবে, আমি তখন চেঞ্জ করবো। তাছাড়া যেগুলা যে ইনফরমেশন আছে ওগুলো আর কি চেঞ্জ মানে করা দরকার পড়বে না, ঠিক আছে? আর পোস্টের ক্ষেত্রে আমরা মানে ফ্রিকোয়েন্ট ধরেন যদি আপনি তো নেক্সট অ্যাফিলিয়েট শুরু হবে তখন বুঝবেন, যদি কোনো প্রোডাক্টের যখন আপনি অ্যাফিলিয়েশন করবেন তখনও ধরেন যে প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে বা ওই প্রোডাক্টটার কোম্পানি সেল করতেছে না, তখন কিন্তু আমার ওয়েবসাইট আমার আর্টিকেলে ওই প্রোডাক্টটা রেখেও লাভ হবে না, তখন কিন্তু ওইটা রিমুভ করা লাগবে। হ্যাঁ, এটা আপনাদের তখন দেখাই দেবে। এই জন্য আর কি পোস্টটা আমরা ফ্রিকোয়েন্টলি বা আমাদের দরকার অনুযায়ী চেঞ্জ করতে পারবো, দরকার অনুযায়ী দুটাই চেঞ্জ করতে পারবো, তবে পোস্টটা আমরা ইচ্ছা মতো মানে খুব পেজটা আর কি খুব একটা বেশি চেঞ্জ করবো না, পোস্টটা যে কোনো সময়ে চেঞ্জ করতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা, এখানে একটা টাইটেল দিবে, আমরা এখন ধরেন একটা পোস্ট করা আপনাদের দেখাই দিই, বাকিগুলো আপনারা করে নেবেন, সমস্যা হবে না আশা করি। ক্রিয়েটিভ আইটির পেজ থেকে ধরেন আমরা কোর্সে গেলাম, আমরা ডিজিটাল মার্কেটিং এ গেলাম, ডিজিটাল মার্কেটিং এর গেলাম, এখান থেকে ধরেন আমরা এটা কপি করে নিলাম, এটা কপি করে নিয়ে আপনার বডিতে দিলাম, টাইটেলটাকে হবে আমাদের ডিজিটাল মার্কেটিং যেহেতু ট্রেনিং, এখানে আপনার ডিজিটাল মার্কেটিং লিখে দিই। ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স, এইটা আমার টাইটেল, আর এটা কন্টেন্ট। ধরেন এখন এইখানে দেখেন তো একটা ইমেজ আছে, এটা কি ইমেজ বলতে পারবেন? আমার যে ইমেজটা এখানে দেয়া আছে ডিজিটাল মার্কেটিং এর নিচে যে ইমেজটা দেয়া আছে এটাকে কি ইমেজ বলে? আচ্ছা আমি বলে দিই, এটা ফিচার না, থাম্বনেল তো অবশ্যই, এটা ফিচার ইমেজ। কি
কিওয়ার্ড রিপ্লেসমেন্টের জন্য এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে? কোনো পোস্ট কন্টেন্টের কিওয়ার্ড রিপ্লেসমেন্ট করি আমরা 6 জায়গায়, এটা মনে হয় আপনারা কিওয়ার্ড রিসার্চের সময় থেকেই শুনতেই আসতেছেন। তার ভিতরে এই ফিচার ইমেজেও কিন্তু আমার কিওয়ার্ডটা থাকবে। এখন ফিচার ইমেজ ধরেন এটা আমরা সেভ করে নেই, এটা আমি ডেস্কটপে সেভ করে নিলাম। এখন ফিচার ইমেজ তাহলে কোথা থেকে দেবো? ফিচার ইমেজ দেওয়ার জন্য দেখেন এই যে ফিচার ইমেজ নামে একটা কিন্তু অপশনই আছে এখানে, ঠিক আছে? ফিচার ইমেজ নামে একটা অপশনই আছে, এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার ফটোটা সিলেক্ট করে আপনি দিতে পারবেন, ফিচার ইমেজ দিতে পারবেন। সেটা ফিচার ইমেজ দিয়ে দিলাম, এটা আর কি এখানে যে শো করতেছে। এখন যখন পাবলিশ করবো তারপর এটা আর কি ফিচার ইমেজের জায়গাতে মানে প্রথমে ব্যানার আকারে দেখাবে এটা, ঠিক আছে? এখন আপনারা আর কি আপনাদের প্রয়োজন মতো আরো কন্টেন্ট লিখবেন, এখানে কন্টেন্ট দিবেন, দেওয়ার পরে পাবলিশ করে দিলাম। স্যার ওই জায়গায় এই যে লিঙ্কটা যে বানাইলো কি বলে এসইও এন্ড অ্যাফিলিয়েট, এই লিঙ্কটা কিভাবে বানাইতে হবে এখানে লিঙ্ক দিলে? লিঙ্কটা বলতে যে আমার মানে যেই লিঙ্কটা আর কি ক্রিয়েট হইলো সেটা তো? না না, এই যে নিচে একটা ইন্টারনাল লিঙ্ক আছে না, কি বলে এসইও এন্ড অ্যাফিলিয়েট, ওই গ্রিন কালারের যে হয়ে আছে, এটা আমরা কিভাবে সেট করবো এখানে? আচ্ছা, এইটা হাইপার লিঙ্ক, হ্যাঁ এটাও আমি দেখাচ্ছিলাম, এখনই দেখাবো আর কি। এইটা হলো আপনাকে বলে হাইপার লিঙ্ক। হ্যাঁ, এখন এইটার জন্য জাস্ট আপনাকে কিছুই করতে হবে না। ধরেন আমি ক্রিয়েটিভ আইটির এইটাকে আমি হাইপার লিঙ্ক করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইটটাকে কপি করে নিলাম, ধরেন টোটালটা আমি কপি করে নিলাম। নেয়ার পরে জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, তারপরে দেখেন এই যে একটা চিহ্ন আছে লিঙ্কের, এটাতে ক্লিক করবেন, এটা দিলেন। দেওয়ার পরে এখন আমার যদি এই লেখাটাই কেউ ক্লিক করলে কি নতুন কোনো ট্যাব ওপেন হবে কিনা সেটাও আপনি কিন্তু এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। এটা যদি ওপেন ক্লিক করে দেন, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন নিউ ট্যাবে চলে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, আর যদি এটা না দেন তাহলে আপনি যেই ট্যাবে ছিলেন সেখানেই এটা আর কি আপনার সেটা থেকেই আপনার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পেজে চলে যাবে। আচ্ছা, আমি নিউ ট্যাবে দিয়ে দিলাম, তারপরে যে এইটা দিবেন আর কি, এই সাবমিটে ক্লিক করলে এটা দেখেন হাইপার লিঙ্ক হয়ে গেছে। তারপরে যদি আপনি চাচ্ছেন যে এই লেখাটা আরেকটু বোল্ড করি, আমার এই লেখাটা একটু বড় আর একটু মোটা হলে ভালো লাগবে, বোল্ড করে দেন, সমস্যা নেই, একটু দেখেন মোটা হয়ে গেছে। তারপরে আপনার ধরেন যে আপনি এইটা চাচ্ছেন না, এখানে তো নর্মালি বুঝতেই পারছেন যে ব্যাকস্পেস দিয়ে চলে যাবে। তারপরে আপনি কিন্তু ইচ্ছা করলে এখানে আরো আপনার আরো অনেক কাস্টমাইজেশনের অপশন পাবেন। এবং আমি আপনার পরে আরো একটা জিনিস দেখাই দিব যেটাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে, কারণ এখানে এইটা আর কি নতুন এডিটর, হ্যাঁ নিউ এডিটর, আর ওল্ড এডিটরের জিনিসগুলো আরো সামনেই থাকতো। আপনি যদিও এখানে প্লাসে ক্লিক করলে অনেক কিছুই পাবেন, এখানে কিন্তু আপনি হেডিং, প্যারাগ্রাফ, আরো অনেক কিছু এখানে ভিতরে দিতে পারবেন। ধরেন আপনি একটা ছবি দিতে যাচ্ছেন, এই জায়গাতে একটা ছবি দিতে চাচ্ছেন, হ্যাঁ ধরেন যে এই লেখাটার পরে আপনি একটা ছবি দিবেন, ছবি দিতে হলে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি তো ফিচার ইমেজ তো দিছি, ফিচার ইমেজে যে একটা ইমেজে থাকবে এরকম তো কোনো কথা নেই, আমি তো আরো ইমেজ দিতে পারি। হ্যাঁ, জি, সেটার জন্য এই যে এখানে ইমেজ দিতে পারেন। ইমেজ দিলে আপনার এই যে একটা এখানে এরকম ব্ল্যাঙ্ক চলে আসবে। আপলোড থেকে ধরেন আমার আপলোড থেকে আমি এটাই একবার আপলোড করে দিই, দিলে আপনার এই যে এই ছবিটা চলে আসবে। আপনি যদি ভিডিও দিতে চান তাহলে প্লাস ক্লিক করে এখানে দেখেন যে ভিডিও একটা অপশন আছে, ভিডিও দিতে পারবেন। তারপরে যদি গ্যালারি সেট করতে চান, যে একটা এরকম দিলাম যে কয়েকটা ছবি থাকবে, ধরেন আমি এটা মিডিয়া থেকে নেই, তাহলে কয়েকটা ছবি একবারে সিলেক্ট করতে পারবো। ধরেন এটা নিলাম, আচ্ছা একটা একটা করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, দুইটা আসছে, দেখেন দুইটা ছবি চলে আসলো, ঠিক আছে? এরকম ইচ্ছা করলে আপনি আরো ছবি দিতে পারবেন। এবং প্লাস এখানে ইয়ে করার পর আপনি যদি নতুন প্যারাগ্রাফ নিতে চান, তারপরে যদি নতুন হেডিং দিতে চান, কোনো কিছু লিস্ট করতে চান, যে আমার আর কি এই অনেক ওয়েবসাইটে আপনারা দেখবেন যে পয়েন্ট আকারে লিস্ট করা থাকে যে আমার এখানে এখানে এই ইনফরমেশন গুলো আছে, সেটাও আপনি লিস্ট নিয়ে এই যে ধরেন কিছু একটা লিখলেন, ধরেন যে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক লিখলাম, তারপর ইন্টার দিবেন, তারপর ডিজিটাল মার্কেটিং লিখলেন, এরকম করেও কিন্তু আপনি পয়েন্ট আকারে দিতে পারবেন, ঠিক আছে?
এবং এখানে আরো অনেক অপশন আছে আপনারা, আমি চাই যে সবাই আর কি সবগুলাই ট্রাই করেন। হ্যাঁ, এটা হবে কি আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু এখনই আপনার এটা সলভ করার জন্য রিকোয়েস্ট করতে পারতেছেন যে স্যার আমার এটা বুঝতে পারতেছেন, এটা করে দেন। কিন্তু আপনি যদি ট্রাই না করেন, হ্যাঁ, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় সমস্যা হইতে পারে। এখানে আপনি যে ইনভার্টও করতে পারেন, কোনো ইউটিউবের ভিডিও যদি দিতে চান, মানে ইউটিউবের ভিডিও দেখেন না যে ইউটিউবের আইকন থাকে, এই যে এরকম ধরেন যে যে ইয়েটা থাকবে এখানে। এখন ইউটিউবে যে আপনি যদি একটা কোনো ভিডিও ধরেন যে ক্রিয়েটিভ রাইটিং ইনস্টিটিউটের আমি এই ভিডিওটা আমার ওয়েবসাইটে প্লে করতে চাচ্ছি, এইটা করতে চাচ্ছি, তখন তাহলে কি করবেন, এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে এই যে কপি ইনভার্ট কোড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওইটা কপি হয়ে যাবে কোডটা। তারপরে জাস্ট আপনি এখানে দিয়ে বসাই দিয়ে ইনভার্ট ক্লিক করলে আপনার ওইটা চলে আসবে। আচ্ছা, ইউআরএল চাচ্ছে, হ্যাঁ, ইনভার্টের ওখানে জাস্ট ইউআরএলটা দিলেই হবে। ইনভার্ট কোড আপনার যদি বসাতে চান তখন এইচটিএমএল কোড করে বসাতে হবে, সমস্যা নাই, যেহেতু আমরা ডেভেলপার না, আমরা যেটা সহজে করা যায় সেটাই করব। দেখেন আমরা কিন্তু এটা করলে আমরা এই যে ভিডিও চলে আসছে, এরকম করে আপনার অনেক কিছু এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা আপডেট করে দিই। আপডেট করার পরে দেখি যে আমাদের ওয়েবসাইটে আসলে আসছে কিনা। যে ভিউ পোস্টে যাই, দেখেন আমার যে ফিচার ইমেজ যেটা সেট করছিলাম প্রথমে, ফিচার ইমেজটা প্রথমে আসছে, তারপরে কন্টেন্টের মাঝে যে ছবিটা দিচ্ছিলাম সেটাও আসছে, গ্যালারি আকারে যে দুটো দিলাম সেটাও আসছে, এবং ভিডিওটাও আসছে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা পরের ইয়েতে দেখি ক্যাটাগরি। ঠিক আছে, এখন ক্যাটাগরিটা আসলে কি? ক্যাটাগরিটা হচ্ছে যে আপনার যখন কোনো পোস্ট করতেছেন আপনি, তখন যাতে মানে খুব সহজেই যাতে সার্চ করে খুঁজে পাওয়া যায়, এর জন্য দুইটা অপশন আছে, একটা হলো ট্যাগ আর একটা হলো ক্যাটাগরি। আপনি যদি কোনো ক্যাটাগরির আন্ডারে কোনো পোস্ট শেয়ার করেন এবং ক্যাটাগরিটা লিখে যদি কেউ সার্চ করে, তাহলে ওই ক্যাটাগরির আন্ডারে কতগুলো যত ইয়ে থাকবে সবগুলাই কিন্তু আপনাকে দেখাবে, পোস্টগুলো আপনাকে একবারে দেখাবে। হ্যাঁ, দেখেন আমাদের দুইটা পোস্ট করা হয়েছে, যেহেতু আমাদের কোনো ক্যাটাগরি করা নাই, বাই ডিফল্ট একটা ক্যাটাগরি করাই থাকবে, আনক্যাটাগরাইজড ক্যাটাগরি নামে একটা ক্যাটাগরি করাই আছে, এবং দুইটাই আমরা কোনো ক্যাটাগরি সিলেক্ট করে না দেওয়ার জন্য দুইটাই কিন্তু আনক্যাটাগরাইজড ক্যাটাগরিতে কাউন্ট হয়ে আছে। ফার্স্টে করবেন এইটা আনক্যাটাগরাইজড, এটা আপনার কি ক্যাটাগরি রিনেম করে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিলে ধরেন দিলেন হলো আপনার ট্রেনিং দিলাম একটা, আর এই স্ল্যাগ ক্যাটাগরি স্ল্যাগটা হলো আসলে আমার যে ইউআরএলটা দেখেন, ইউআরএল এর পরে যে, আচ্ছা এই স্ল্যাগটা আপনাকে আমি দেখাই, দাঁড়ান এটা আপডেট করে তারপরে দেখালে বুঝতে পারবেন। এই যে ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করে দেখেন যে আমার ক্যাটাগরি আনক্যাটাগরাইজড লেখা রয়েছে, কিন্তু আবার এখানে দেখেন ক্যাটাগরিতে ট্রেনিং লেখা রয়েছে। হ্যাঁ, এইটা হলো ক্যাটাগরি নেম ছিল, আর স্ল্যাগ কিন্তু আনক্যাটাগরাইজড যেটা সেটাই ছিল, আমি চেঞ্জ করি নাই, যার জন্য কিন্তু ক্যাটাগরিতে দেখেন যে আনক্যাটাগরাইজড দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদেরকে যখন ক্যাটাগরি যখন আমরা ক্রিয়েট করব তখন তো বাই ডিফল্ট নিয়ে নিবে, যখন কিন্তু প্রথম যখন আনক্যাটাগরাইজডটাকে আপনার চেঞ্জ করবেন কোনো নামে, তখন আর কি আপনারা যেটা নেম দিবেন সেটাই আর কি কপি করে বসাই দিবেন। এবং দুইটা ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে আপনার মিনিমাম। হ্যাঁ, ধরেন একটাই করলাম, আর একটা আপনি এই যে এখানে দেখেন যে অপশন আছে নেম, এখানে দিলাম যে আমি কোর্স, কোর্স দিলাম, আর স্ল্যাগে তাহলে আমার কিছুই দেয়া লাগবে না এখন, আপনি যদি এখানে যে নেমটা দিবেন সেটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। হ্যাঁ, সেটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। আর ডেসক্রিপশনেও কোনো কিছু লেখা দরকার নেই, আপনি ইচ্ছা করে লিখতেও পারেন, সমস্যা না, ওটা অ্যাড নিউ করলে আপনার অ্যাড হয়ে যাবে। দেখেন যে কোর্স নামে একটা হয়েছে, এখন এইটা যদি আমরা ভিউ করি দেখেন অটোমেটিক্যালি কিন্তু কোর্স নামটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, অটোমেটিক্যালি কোর্সে চলে এসেছে। আচ্ছা, এখন ক্যাটাগরি তো ইয়ে করলাম, আর সেম ভাবে ট্যাগও আপনি দিতে পারেন, সেম ভাবে আপনি ইচ্ছা করলে ট্যাগও দিতে পারেন, তবে ট্যাগ ইউজ করার থেকে আমার মতে ক্যাটাগরিটাই বেটার, কারণ ট্যাগ দিলে আপনার অনেক সময় দেখা যায় যে
নতুন আর একটা ইউআরএল ক্রিয়েট হয়ে যায়, একটা পোস্টের জন্য ট্যাগের জন্য একটা নতুন ইউআরএল ক্রিয়েট হয়ে যায়। এবং এটার জন্য আসলে ডুপ্লিকেট কন্টেন্ট, আমরা যখন ওই যে অডিট যেগুলো দেখেছেন, ডুপ্লিকেট কন্টেন্টের ইস্যুগুলা রেজ হতে পারে এর জন্য। হ্যাঁ, তো আপনি ইচ্ছা করলে দিতে পারেন, কোনো সমস্যা না। এখন আমরা তো দুইটা ক্যাটাগরি ওপেন করলাম, কিন্তু কোনো পোস্ট তাহলে কোন ক্যাটাগরির ভিতরে কিভাবে দিব? এটা দেখার জন্য আমার পোস্টে আসলাম। ধরেন আমার এই পোস্টটা আমি আমি আর কি একটা ক্যাটাগরিতে ঢুকাতে যাচ্ছি, মানে কোন একটা ক্যাটাগরিতে এটা দিতে যাচ্ছি। এখন এটা দেওয়ার জন্য দেখেন যে এই যেখানে ক্যাটাগরির এখানে ট্রেনিং সিলেক্ট করা আছে, আমি ইচ্ছা করলে ট্রেনিংটা উঠাই দিয়ে কোর্স দিতে পারি, অথবা দুইটাই সিলেক্ট করতে পারি। হ্যাঁ, আমার যদি কোনো পোস্ট দুইটা ক্যাটাগরিতেই পড়ে, আমি দুইটাতেই দিব, এটা কোনো ইস্যু না। ধরেন আমি যদি এখন ট্রেনিং উঠাই দিয়ে কোর্স দিই, তাহলে দিয়ে আপডেট করলে কিন্তু এটা আমার কোর্সে চলে যাবে। আর যদি ট্যাগ অ্যাড করতে চান, যে ট্যাগটা ওখানে আপনারা লিখবেন, লেখার পরে জাস্ট এই ট্যাগটা লিখে এখানে সার্চ করলে এখানে আপনার শো করবে, মানে ইয়ে করবে, সাজেস্ট করবে। তখন ওখান থেকে সিলেক্ট করলে আপনার ট্যাগও দিয়ে আপডেট করলে আপডেট হয়ে যাবে। ঠিক আছে স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। ওই আগে যে ক্যাটাগরি গুলা ক্রিয়েট করলেন, ওখানে একটা জিনিস দেখলাম প্যারেন্ট নামে, ওইটা কি আসলে? এই যে নিচে ক্যাটাগরি ওই যে প্যারেন্ট নন লেখা, ওই যে স্ল্যাগের নিচে স্ল্যাগের প্যারেন্ট নিচে। ক্যাটাগরি। হ্যাঁ, আচ্ছা, প্যারেন্ট ক্যাটাগরি আপনার যে ধরেন যে আমার তো একটা ক্যাটাগরির আন্ডারেও কোনো আবার ক্যাটাগরি হতে পারে। আমার যদি অনেক বেশি কন্টেন্ট থাকে, ধরেন যে আমার একটা মেইন ক্যাটাগরি থাকলো ট্রেনিং, এর আন্ডারে ধরেন আমার বিভিন্ন টাইপের আমি ট্রেনিং দিচ্ছি। আমার হলো ধরেন যে কোনো ডিপ্লোমা কোর্স আছে, বা আমার হলো আইটি রিলেটেড কোনো কোর্স আছে, সেটাও আমি এই ট্রেনিং এর আন্ডারে আবার সাব ক্যাটাগরি আকারে দিতে পারি। হ্যাঁ, ওইটা হলো আপনার যদি সিলেক্ট করে দেন যে আমি ধরেন এখানে যদি একটা ক্যাটাগরি লিখি, ধরেন যে ডিপ্লোমা যদি লিখি, ডিপ্লোমা লিখে আপনার এটা আমি মাদার ক্যাটাগরি হিসাবে আর কি, মানে প্যারেন্ট ক্যাটাগরি হিসাবে ট্রেনিংটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে অ্যাড অ্যাড ক্যাটাগরি করলাম, দেখেন এখানে ডিপ্লোমা আসছে। হ্যাঁ, কিন্তু এখন যদি আমি এটাতে ভিউ করি, প্রথমে দেখেন তাহলে ট্রেনিং তারপরে ডিপ্লোমা, ক্যাটাগরি ট্রেনিং তারপরে ডিপ্লোমা, মানে এই ট্রেনিং এর আন্ডারে আবার আরেকটা ক্যাটাগরি। ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন ট্যাগও আশা করি বুঝতে পেরেছেন। আপনার এগুলো অ্যাড করার পরে পোস্টে যায়, জাস্ট হলো পোস্ট এবং পেজ দুটাতে আপনার এগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর মিডিয়াতে আপনার লাইব্রেরিতে স্যার, এই ট্যাগটা কি এসইওর জন্য কোনো কাজ করে নাকি এমনি? না, এসইওর কিওয়ার্ড রিপ্লেসমেন্টের কোনো কাজ নাই এতে, কিন্তু আপনার মানে ধরেন আপনার ওয়েবসাইটে যদি অনেক বেশি কন্টেন্ট থাকে, হ্যাঁ, মানে আপনি অনেক পোস্ট করছেন, যেটা সার্চ করে খুঁজে পাইতে চাচ্ছেন যে সহজে যাতে মানুষ খুঁজে পায় আপনার পোস্টগুলা, কিছুটা সাইট ম্যাপের মতো। সাইট ম্যাপ না আসলে, ট্যাগ বলতে আপনার কিভাবে বুঝাবো আপনাকে, একটা আমি সেট করি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, জি জি স্যার। ঠিক আছে। ধরেন যে এটাও আমি আর একটা দিলাম, একটা আমার নামই দিয়ে দিলাম ধরেন। হ্যাঁ, দিয়ে আমি একটা ট্যাগ ক্রিয়েট করলাম, এবং পোস্টে যে কোনো একটা পোস্টে ধরেন এই হ্যালো ওয়ার্ল্ডে আমি আমার ট্যাগটা আর কি সেট করে দেবো। এখানে যখন আসবেন, আসার পরে আপনার জাস্ট আমার ট্যাগের এখানে আমার নামটা লিখলাম, আবার দিলে দেখেন যে শো করবে ট্যাগ। হ্যাঁ, দিয়ে যখন আমি পাবলিশ করব, এবার আমি ভিউ পোস্টে চলে যাই। এই দেখেন এখানে ট্রেনিং, তারপর আবার আমার নামও দেখাচ্ছে। হ্যাঁ, এইটা আসলে ট্যাগ, আপনি এখানে অনেক বেশি ট্যাগ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ট্যাগের আন্ডারে এখন কতগুলো পোস্ট আছে সেটাও আপনি যে ট্যাগ দেখেন, যে প্রথমে ছিল ক্যাটাগরি, তারপরে ক্যাটাগরি নেম, এখন দেখেন ট্যাগ, তারপরে আমার নেম আসছে, এর আন্ডারে এই পোস্টটা আছে। হ্যাঁ, আপনি যখন সার্চ করবেন কোনো পোস্ট লিখে, ধরেন যে খুঁজে পাচ্ছেন না, এখানে সার্চ করে খুঁজে পাচ্ছেন না সহজে, তখন আপনি ওই ট্যাগ লিখে যদি সার্চ করেন, তখনও কিন্তু আপনার ওটা সহজেই পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে হয় কি, যখন আপনি ট্যাগ থেকে যাবেন, ধরেন যে এটা যদি আমি হ্যালো ওয়ার্ল্ডটা যদি ওপেন করি, অনেক সময় হয় কি, এই যে এই ইউআরএল এ ট্যাগের জন্য একটা আপনার আরেকটা ইউআরএল ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, যেটা আর কি আপনার, যেটার জন্য এসইও তে আপনার ডুপ্লিকেট কন্টেন্টের যে ইস্যুগুলো আছে ওইগুলা দেখা দেয় তখন।
তো ওইটা ইগনোর করার জন্য আর কি ট্যাগটা আসলে খুব একটা ইউজ করা হয় না, আগে অনেকে ইউজ করে আর অনেকে আর কি ওটা ইগনোর করে। আমরা আমরা ইগনোরই করবো ওটা, হ্যাঁ আপনি ক্যাটাগরিটা ইউজ করেন। জি স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে। আহ, আচ্ছা এখন হলো আমরা মিডিয়াতে যাই। মিডিয়াতে লাইব্রেরি প্রথমে আসবে। লাইব্রেরিতে আমরা কিওয়ার্ড রিপ্লেসমেন্টের যে 6টা জায়গা সেটা কি আমরা জানি? কেউ বলতে পারবেন যে কোন কোন জায়গাতে আমরা কিওয়ার্ড গুলো রিপ্লেস করবো? আমরা যে কিওয়ার্ড রিসার্চ করেছি এই কিওয়ার্ড গুলো আসলে কোথায় কোথায় বসাতে হবে? স্যার, মেটা ট্যাগ, ইউআরএল মেটা ট্যাগ, আর H1 ট্যাগ, হ্যাঁ আমি আর কি আপনার, কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ শুনেছেন আমি বুঝতে পারছি, কিন্তু আসলে জি এক্স্যাক্টলি স্যার, মনে নাই আসলে। রাইট স্যার। হ্যাঁ আচ্ছা, ওইটা কোনো প্রবলেম না। আমরা কিওয়ার্ড রিপ্লেসমেন্ট করব 6 জায়গাতে। হ্যাঁ সেটা হলো আপনার টাইটেল ট্যাগ, মানে আমরা যে টাইটেলটা দেবো কোনো পোস্টের সেইটাতে একটা। তারপরে দেবো আপনার মেটা ডিসক্রিপশন, H1 ট্যাগ। হ্যাঁ H1 মেটা ডিসক্রিপশন। তারপরে আপনার টাইটেল, টাইটেল মেটা ডিসক্রিপশন। তারপরে হলো আপনার ইমেজ অল্টার ট্যাগ। তারপরে আপনার কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের ভিতরে এবং কন্টেন্টের প্রথম লাস্ট 100 ওয়ার্ডের ভিতরে। টোটাল হলো 6 জায়গা। এখন ইমেজ অল্টার ট্যাগ আমরা কোথা থেকে দিব? এটা কিন্তু আপনারা এই মিডিয়াতে আসার পরে যদি কোনো ইমেজ ওপেন করেন, দেখুন দেখুন এই যে অল্টারনেটিভ টেক্সট, এই অল্টারনেটিভ টেক্সটটাকেই কিন্তু আমরা হলো অল্টার ট্যাগ বলি। এই এএলটি কাউন্ট করে ট্যাগ বলা হয়, এএলটি ট্যাগ। এখন এখানে আপনার ধরেন যে এটা তো ডিজিটাল মার্কেটিং এর ছিল, ধরেন ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, এইটা আমার ট্যাগ দিয়ে আমি আর কি দিলে এখানে যে সেভ হয়ে যাবে। হ্যাঁ এখন আমাদের কিন্তু সবগুলা পিকচারে অল্টার ট্যাগ থাকতে হবে। যতগুলা পিকচার আপনার ওয়েবসাইটে ইয়ে করবেন সবগুলাতেই অল্টার ট্যাগ থাকতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনারা কিন্তু অল্টার ট্যাগ গুলা দিতে পারবেন গ্যালারি মিডিয়া থেকে। আর অ্যাড নিউতে তো বুঝতেই পারতেছেন, অ্যাড নিউতে যাওয়ার পরে আপনার নতুন করে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইল দিতে পারবেন এবং সিলেক্ট করে আপলোডও করতে পারতেছেন। তারপরে আসলাম পেজে। পেজ এবং পোস্ট তো প্রথমেই বললাম সেম। আপনার টোটাল পেজ তো গতদিন স্যার দেখাই দিয়েছে। আপনারা কিন্তু পোস্ট করবেন 4টা, হ্যাঁ মিনিমাম 4টা। স্যার কিন্তু আপনাদের হোমওয়ার্ক যেটা সেটাই আর কি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছে। 4টা পোস্ট করবেন এবং পোস্ট গুলার স্ক্রিনশট নিয়ে শেয়ার করবেন গ্রুপে। এবং দুইটা ক্যাটাগরি কিন্তু দেখা দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবং থার্ডে স্যার যেটা দেখাইতে বলছে, স্যার ফুটারে আমরা যদি খেয়াল করি, ধরেন হোম পেজে চলে যাই, ফুটার এরিয়াতে দেখেন যে আমার এখানে যে থিম বাই থিম, সরি লেখাটা জুম করে নেই, যে থিম বাই থিম স্পেস দেখা যাচ্ছে লেখাটা। এবং এটা দেখেন হাইপার লিঙ্কও করা আছে। আমরা তো কখনোই চাইবো না যে আমার ওয়েবসাইটে অন্য কারো নাম থাকে এবং হাইপার লিঙ্ক করা থাকে। হাইপার লিঙ্ক করা মানে কিন্তু আমার এখান থেকে দেখেন যে যখন এটার উপরে ইয়ে রাখতেছি, আমার একটা যে লিঙ্ক এখানে বাম সাইডে কোনায় শো করছে wpbusinesstheme.com, এটা কিন্তু একটা আমার লিঙ্ক থেকে আর কি উনি একটা লিঙ্ক পেয়ে যাচ্ছে। সো এটা তো আমার দরকার নেই। এখানে তো নর্মালি কি থাকে, ধরেন ক্রিয়েটিভ আইটির পেজে যদি যায় দেখেন এখানে কিন্তু ফুটার এরিয়াতে থাকে আপনার কপিরাইট সি 2021 অল ডিজার। এরকম ইনফরমেশন গুলো থাকে, তাই না? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? আসলে রেসপন্স না করলে মনে হয় যে আসলে জি স্যার, বুঝতে মনে হয় পারতেছি। মনে হয় যে বুঝতে পারতেছেন না রেসপন্স না করলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইটা কিভাবে করতে পারি? এইটা করার জন্য আমাদেরকে যাইতে হবে থিম এডিটরে। হ্যাঁ অ্যাপিয়ারেন্স এর পরে আসার পরে যে নিচে দেখেন থিম এডিটর আছে, আমরা ওই লেখাটা চেঞ্জ করার জন্য থিম এডিটরে যাব। থিম এডিটরে যাওয়ার পরে আমার এখান থেকে প্রথমে এই যে এজেন্সি স্টার্টার এখানে সিলেক্ট করবো, এই যে সিলেক্ট থিম টু এডিট, এখানে বিজনেস কনসালটেন্ট লেখা থাকবে। এখান থেকে আমরা এজেন্সি স্টার্টার যাব, যাওয়ার পরে সিলেক্ট দিব। হ্যাঁ দেওয়ার পরে দেখেন এই যে এখানে আসছে আমার
footer.php, এই যে ফুটার থিম footer.php, এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের ওয়েবসাইটে আসলে কি দেখাচ্ছে, এখানে থিম বাই থিম স্পেস লেখাটা দেখাচ্ছে, থিম বাই থিম স্পেস। এই কথাটা আমরা আর কি চেঞ্জ করে ধরেন দিব যে এই কপিরাইটের এইটাই আমরা দিয়ে দিই। এখানে দেখা যাচ্ছে না, ধরেন এটা কপি করে নিলাম। এখন তাহলে থিম বাই থিম স্পেস লেখাটা কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আপনারা এখানে কিন্তু কন্ট্রোল এফ দিয়ে যদি একবার সার্চ করেন, তারপরে থিম বাই থিম স্পেস লেখেন, তাহলেও পাবেন। সরি, আগে একটা ক্লিক করে নিতে হবে এখানে। এখানে ক্লিক করে যদি কন্ট্রোল এফ দেন, তাহলে এখানে সার্চ ওপেন হবে, ঠিক আছে। এখান থেকে যদি আপনি থিম বাই থিম স্পেস লেখে ইয়ে করেন, ইন্টার দেন, তাহলেও পাবেন। আর এখানে খুব একটা বেশি কোড লেখা নেই, আপনারা ম্যানুয়ালিও খুঁজে নিতে পারবেন। হ্যাঁ, এখন এই যে দেখেন থিম বাই থিম স্পেস লেখাটা, ঠিক আছে, এই যে এইটার জন্য আর কি মেনলি আমার ওখানে ইয়ে আছে, এবং সাথে সাথে হাইপার লিঙ্কও করা আছে। এখন হাইপার লিঙ্ক করাটা খুব একটা ইফেক্টিভ না, কারণ এটা যেহেতু আমার ওয়েবসাইটে থাকবে এবং আমার ওয়েবসাইট থেকে তো আমি অন্য কাউকে লিঙ্ক দিচ্ছি না, সো এটা হাইপার লিঙ্ক না করলেও চলবে। এখন কোডটা শুরু হয়েছে কোথা থেকে এটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, যে কোনো কোড এই ডিভিআই দিয়ে শুরু হয় এবং স্ল্যাশ ডিভিআই তে শেষ হয়। হ্যাঁ, তার মানে এই কোডটা এইখান থেকে শুরু হয়ে আপনার এইখানে এসে শেষ হয়েছে। তো টোটালটা আমরা নগদে কেটে দেবো, এটা তো কোনো দরকার নেই। এবং আমাদের যেটা কপি করছে আমরা সেটা পেস্ট করে দিব, দিয়ে জাস্ট নিচে যে আপনার আপডেট ক্লিক করব, যে আপডেট সাকসেসফুল। এবার একটা রিলোড দিয়ে দেখি কি অবস্থা। দেখেন কপিরাইট সি 2021 লেখাটা চলে আসছে এবং হাইপার লিঙ্ক কিন্তু নাই, ঠিক আছে। জি। এভাবে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে তারা কি লিখছে, সেরকম করে আপনার প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন, ঠিক আছে। আর এরপরে আপনাদের দেখাইতে বলছে কি প্লাগইন এর কথা বলছে স্যার দুইটা। এখন প্লাগইন আমরা কিভাবে ইনস্টল করব? প্লাগইন ইনস্টল করার জন্য প্লাগইনে যাবেন প্রথমে। হ্যাঁ, এখন আমাদের আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইনি আমি, আমাদের তো কন্টাক্ট আস পেজ তো ক্রিয়েট করছি আমরা, তাই না? কন্টাক্ট আস পেজ, কিন্তু দেখেন কোনো কিছু নাই, ফাঁকা। কন্টাক্ট আস পেজে নরমালি কি থাকে? নরমালি থাকবে একটা টেবিল যেখানে আমার ইমেল অ্যাড্রেস, আমার নাম, আমি কি চাচ্ছি সেগুলো লিখে আর কি সাবমিট করলে আমার কাছে কেউ সাবমিট করতে পারবে, এরকম একটা অপশন থাকবে। তাহলে সেটা করার জন্য আসলে একটা প্লাগইন লাগবে। হ্যাঁ, সেটার জন্য প্লাগইন লাগবে। এখন প্লাগইনটা ডাউনলোড করতে হলে প্লাগইনে আসবেন, তারপরে অ্যাড নিউতে যাবেন। বিভিন্ন প্লাগইন পাওয়া যায় কন্টাক্ট ফর্মের জন্য, তবে আমরা কন্টাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইন আছে যেটা খুবই পপুলার এবং লাইট ওয়েট। হ্যাঁ, ওইটা আর কি এই যে প্রথমেই দেখেন পপুলারে গেলে প্রথমেই দেখেন কন্টাক্ট আস 7 এবং +5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে বুঝতেই পারতেছেন কি পরিমাণ মানুষ এটা ইউজ করতেছে। জাস্ট এটা ইনস্টল করে নেবেন। প্লাগইনটা কি? জি, প্লাগইনটা কি? আমি বুঝতে পারি না কথা স্যার আপনার। স্যার, এই যে আমাদের প্লাগইনটা এটা যে ইনস্টল করতে, এটা কি মানে এটা যে প্লাগইন যে অ্যাড করব, মানে প্লাগইনটা কি? এটাই তো দেখাবো আপনাকে, এইটাই যে সেজন্য কন্টাক্ট আস ফর্মটা দেখালাম আপনাকে। হ্যাঁ, আমি যখন এটা সেট করব তখন কিন্তু এখানে আর কি হোয়াট ইজ দ্য প্লাগইন এটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো আমি আপনার যে কন্টাক্ট ফর্মটাকে দেখাই দিলাম যে আমাদের কন্টাক্ট আসার ইয়েটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক। আমি প্লাগইনটা ডাউনলোড করে অ্যাক্টিভ করে নিলাম, তারপরে ম্যানুয়ালি আপনাকে আমি মানে আপনাকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এটা কি। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ করে নিছি। হ্যাঁ, অ্যাক্টিভ করার পরে এই যে কন্টাক্ট নামে দেখেন একটা অপশন আসছে এখানে, এটাতে ক্লিক করবেন। এই যে কন্টাক্ট ফর্ম 1 এখানে লেখাই রয়েছে কন্টাক্ট ফর্ম 1, বা আপনি ম্যানুয়ালি যদি অ্যাড নিউ ক্লিক করেন, অ্যাড নিউতে যায় যদি আপনার এই যে দেখেন একটা কোড দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এইটা সেভ দিলে আপনাকে আর একটা কোড দিবে। এই দেখেন একটা কোড দিছে এখানে, নীল বক্সের ভিতরে একটা কোড দিছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে আরো অপশন অ্যাড করতে পারবেন। এখানে জাস্ট যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার হলো এই এরকম একটা বক্স আসবে, ইনসার্ট করলে আপনার এই যে এখানে দেখেন একটা নাম্বার আর একটা যোগ হয়ে গেছে। আপনি ওইখানে না দিয়ে যদি ধরেন যে সাবমিটের আগে আর একটা কিছু দিতে চাচ্ছেন, এখানে একটা দেন, দেওয়ার পরে ধরেন যে ইউআরএল দেন, একটা ইউআরএল যদি চান এরকম থাকবে, ইনসার্ট দেন, এই যে আর একটা এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, দেওয়ার পরে জাস্ট সেভ দিবেন। সেভ করার পরে এখানে আপনাকে একটা কোড দেখাবে,
এই কোডটা কপি করবেন, জাস্ট কোডটা সিলেক্ট করে কপি করে নিলাম। এবং আমি তো কন্টাক্ট ফর্মটা দিব মানে আমার কন্টাক্ট পেজে, তাহলে আমি কন্টাক্ট পেজে চলে আসলাম। আসার পরে দেখেন যে উপরে যে এডিট পেজ আছে, এখান থেকেও যেতে পারেন। আবার আপনি যদি চান আপনার পেজে যায়, পেজ থেকেও যেতে ইয়ে করতে চান, পেজে যান, পেজে যদি এখান থেকেও কন্টাক্ট আসে যান, একই কথা, যেতে পারেন। যাওয়ার পরে জাস্ট দেখেন এখানে একদম ব্ল্যাঙ্ক, কিছুই নাই। এইটার জাস্ট টোটালটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি আমার কোডটা পেস্ট করে দিছি। খালি কোডটা পেস্ট করলে অটোমেটিক্যালি এরকম একটা বক্স চলে আসছে। হ্যাঁ, এখন আনটাইটেল দেখাচ্ছে, আমরা আসলে টাইটেল দেই না কিছু, যার জন্য এখানে আনটাইটেল দেখাচ্ছে। আপনি ওখানে কোনো টাইটেল দিলে ওটা এখানে চলে আসবে। দেওয়ার পর জাস্ট আপডেট দিবেন। আপডেট দেওয়ার পর আমার কন্টাক্ট পেস্ট এবার একটু রিলোড দিয়ে দেখি। দেখেন আমার কিন্তু কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে। এখানে আমার নাম, ইমেল, তারপরে আমি কি নিয়ে কথা বলতে চাই সেটা লিখে, এবং আমার মেসেজ, আমি কি রিকমেন্ডেশন অথবা কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে সেটা দিয়ে যদি সাবমিট করি তাহলে কিন্তু চলে আসবে। মানে এইগুলা টোটাল দিতে হবে সবগুলা। দেওয়ার পরে সাবমিট করলে, মানে কেউ যদি আমার ওয়েবসাইটে এসে এগুলা মানে এই অপশনগুলো পূরণ করে সাবমিট করে, তাহলে আমার কাছে ইনফরমেশন চলে আসবে আসলে উনি কি চাচ্ছেন, বা আমার কোনো রিকমেন্ড মানে আমাকে কোনো কিছু রিকমেন্ড করছে কিনা। ঠিক আছে, মানে আপনার জাস্ট যে প্লাগইনটা ইনস্টল করলাম, আপনি এই প্লাগইনটার মাধ্যমে এই কাজটা করতে পারবেন। বুঝতে পেরেছেন স্যার প্লাগইনের স্যার। ব্যাপারটা? ওকে, তাহলে আপনারা এইটারও একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু গ্রুপে শেয়ার করবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখন বাকি যে ইয়েগুলো আছে, আর একটা প্লাগইনের কথা বলছেন স্যার। আমরা তো এসইও তো আমরা করলাম, মানে করব। হ্যাঁ, এসইওর মেটা ডিসক্রিপশন বা বাকি যে জিনিসগুলো আছে এগুলা কোথায় সেট করবো সেটা তো আসলে এখানে কিন্তু পোস্টের ভিতরে সেই অপশনগুলো নাই। মেটা ডিসক্রিপশনের যদি আপনার কথা বলেন, আমি যদি এটাতে যাই, এখানে দেখেন অনেক ইনফরমেশন দেওয়ার জায়গা আছে, কিন্তু মেটা ডিসক্রিপশন দেওয়ার জায়গা নেই। হ্যাঁ, তাহলে এইটা তো আমার মেটা ডিসক্রিপশনে যেহেতু আমার কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে, সো এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে সেটা কিভাবে করব? এটার জন্য আর একটা প্লাগইন আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লাগইন। আমরা ফ্রি ভার্সন ইউজ করব, তবে পেইড ভার্সনে পাওয়া যায়। আমরা প্লাগইনটা অ্যাড নিউতে একবার ডিরেক্টলি চলে যাই। যাওয়ার পরে পপুলারে যাই, দেখবেন যে ওটা প্রথমেই আছে, এই যে ইয়োস্ট এসইও। হ্যাঁ, এইটাও দেখেন 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। এইটা জাস্ট ইনস্টল করে নিব। একটু টাইম লাগবে, যেহেতু এগুলো যখন আপনারা আর কি লাইভ ওয়েবসাইটে যখন এই কাজগুলো করবেন, কোনো প্লাগইন ইনস্টল করা, থিম ইনস্টল করা, ওগুলো জাস্ট ক্লিক করলে ইনস্ট্যান্টলি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা এখন জাম্প ইউজ করতেছি, এই জন্য আর কি একটু টাইম লাগবে, ম্যানুয়ালি ডাউনলোড হতে হবে। আর আজকে নেটেরও একটু প্রবলেম মনে হচ্ছিল আমার কাছে, অফিসের। স্যার একটা কোশ্চেন ছিল একটু পিছনের, হ্যাঁ তো হ্যাঁ হইতে বলেন। হইতে বলি। সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ওই যে আপনি যে দেখাইলেন যে ইমেজ অল্টার ট্যাগ, ওখানে আপনি একটা ইমেজ অল্টার ট্যাগ দিলেন ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল ট্রেনিং। তো জি জি। এখানে আমরা কি একটাই প্রত্যেকটা ইমেজের জন্য একটা না একটা? না না, আপনার তো ধরেন একটা কন্টেন্টে আপনার ইমেজ থাকতে পারে ধরেন 10টা। হ্যাঁ, জি আপনার ফিচার ইমেজে আমার কিওয়ার্ডটাই থাকতে হবে। আমার যে কিওয়ার্ডটা দিব, আমি আমার ওই পেজটা যে কিওয়ার্ডের জন্য বানাইছি আমি আর কি, ফিচার ইমেজের অল্টার ট্যাগ হিসেবে ওই কিওয়ার্ডটাই থাকতে হবে। এবং বাকি যে ইমেজগুলো আছে সেগুলো আর কি আপনার ধরেন রিলেটেড, ধরেন যদি আপনি কোনো ট্রেনিং এর কোনো একটা, আমি যদি আপনি ধরেন যদি কোনো ট্রেনিং এর ব্যানার ইয়ে করেন, ধরেন আমি গ্রাফিক্স ডিজাইনের একটা ব্যানার ওখানে যদি আমার কন্টেন্টে দিই, তাহলে আমি গ্রাফিক্স ডিজাইন এটা লিখতে পারি। হ্যাঁ, অল্টার ট্যাগ তখন হবে যে পিকচারের সাথে রিলেটেড গুলা বাকিগুলার, কিন্তু ফিচার ইমেজ যেটা সেটার আর কি আপনার অল্টার ট্যাগ হিসেবে আমাকে কিওয়ার্ডটাই বসাইতে হবে। জি বুঝতে স্যার। পেরেছেন? জি জি বুঝতে মানে পারছি। ফিচার ইমেজের জন্য আমার ওইটা হলো ফিক্সড, হ্যাঁ, ওইটা হলো আমার কিওয়ার্ড, এবং বাকি যে ইমেজ গুলো আছে এটার জন্য রিলেটেড যে ইমেজ গুলো আসে সেগুলো দিলেই হবে। ঠিক আছে, জি আচ্ছা। জি দেখেন আমার যে ইউএসট ডাউনলোড হয়ে গেছে, আমি এখান থেকে অ্যাক্টিভ করে নেই। হ্যাঁ, অ্যাক্টিভ করলে আপনারা এখানে একটা এসইওর নামে একটা অপশন পাবেন, অপশন চলে আসবে আর কি অ্যাক্টিভ হওয়ার পরে। এই যে দেখেন একটা এসইও নামে একটা অপশন চলে আসছে। স্যার ঠিক আমার আছে, একটা কোয়েশ্চন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন।
স্যার শুনতে স্যার পাচ্ছি, এই যে বলেন আপনি। কন্ট্যাক্ট ফর্মটা যে আপনি এখন দেখাইলেন, জি ওইটা জি। তো স্যার আমরা এটা তো আমরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলেন, শুনতে পাচ্ছি। আমরা যে ওয়েবসাইটটা চালু করছি এটা তো আমাদের শুধু নিজেদের জন্য, এটা তো বাইরে কাজ করা যাবে না, বাইরে কেউ কাজ করতে হবে না। এই কন্ট্যাক্ট ফর্মটা তো শুধু আমাদের নিজেদের জন্য, তাই না? না না না, এখন এটা ধরেন যে আপনি কোনো এজেন্সি, হ্যাঁ আপনি কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওয়েবসাইট বিল্ড করতেছেন। এখন কন্টাক্ট কাজের মাধ্যমে, কন্টাক্ট কাজ ফর্মের মাধ্যমে যে কেউ আপনার সাথে কিন্তু খুব সহজেই আপনার সাথে কন্টাক্ট করতে পারবে। আপনার ওয়েবসাইটে সে আসলো, আসার পরে মনে হলো যে যে আপনাকে কাজটা দেয়া যায়, আপনি হয়তোবা তার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন। তখন কিন্তু সে আপনার কন্টাক্ট আস ফর্মে যে তার ইনফরমেশন গুলো লিখে, এবং ওই যে যে নিচে যে ডিসকাশনের অপশনটা রাখছে, আমি আবার যাই ওখানে, এই যে ইওর মেসেজ, ধরেন এখানে কিন্তু সে বলতে পারে যে আমার একটা ওয়েবসাইট আছে, তুমি আমার ডিজিটাল মার্কেটিং এর এই ওয়েবসাইটটার এসইও করে দাও, করে দিয়ে সাবমিট করে দিবে। সাবমিট করলে হবে কি, আপনার এই যে এখানে যে কন্টাক্ট অপশনটা আছে না, হ্যাঁ এইখানে তখন কিন্তু একটা মেসেজ চলে আসবে যে এই ব্যক্তি আপনাকে মেসেজ করছে, আপনার ওয়েবসাইটে এসে কন্টাক্ট আস ফর্মে আপনাকে নক করেছে। তখন কিন্তু আপনি ওখান থেকে তার সাথে কন্টাক্ট করতে পারবেন পরে। বুঝতে পেরেছেন? জি স্যার, আমার মনে হয় এরকম যে আরো সহজ করে বললে এরকম হয় যে আমাদের যে বিজনেস পেজ আছে ফেসবুকে, ওখানে যে সেন্ড মেসেজের অপশন আছে, হ্যাঁ যেটা দিয়ে হ্যাঁ, আমরা অনেক কাইন্ড অফ ইনফরমেশন এটাই। পাই, জি ওই জি, রকমই। হ্যাঁ কাইন্ড অফ ওইটাই। ঠিক আছে। আচ্ছা আর আমার ইনফরমেশন গুলো কি সব এখানে পাবো? মানে কেউ যদি আপনাকে কন্টাক্ট করে, হ্যাঁ হ্যাঁ। না ইনফরমেশনটা আসলে ওখানে তো সব ইনফরমেশন দিয়ে ইয়ে না, ওইটা আসলে মেইনলি ফার্স্ট স্টেপ, কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার ফার্স্ট স্টেপ হইতে পারে। হ্যাঁ যখন আপনাকে ওইটার মাধ্যমে সে নক করবে, তারপরে আপনি ডেফিনেটলি তো আর কন্ট্যাক্টের মাধ্যমে তাকে রিপ্লাই করবে না, তাকে সে ওইখানে কিন্তু সে আপনাকে কন্ট্যাক্ট করার অনেকগুলো জিনিস দিয়ে দিবে। যখন ধরেন যে আপনার নাম দিচ্ছে, মানে তার নাম দিচ্ছে এবং তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। হ্যাঁ তার তারপরে যখন কন্ট্যাক্ট করবেন তখন আপনি তার ইমেলে কন্ট্যাক্ট করবেন, সেটাই প্রফেশনাল। আর বাইরের কান্ট্রিতে প্রফেশনালিজমের কিন্তু অনেক দাম। আপনি যদি কোনো কাজ প্রফেশনালিজম মানে প্রফেশনালি করেন, তাহলে কিন্তু সেটা আপনার মানে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়াবে। আপনাকে এখানে একজন ক্লায়েন্ট আর কি নক করতেছে, জাস্ট আপনাকে কিন্তু কাজ দিয়ে দিচ্ছে এমনটা না। হ্যাঁ একজন ক্লায়েন্ট নক করতেছে যে আপনার সাথে আমার মানে তোমার ওয়েবসাইট দেখে আমার মনে হচ্ছে তুমি আমার কাজ করতে পারবা, তো আমার এই ইনফরমেশন, আমি চাই তুমি আমার জন্য কাজ করো। কিন্তু এইটাতে তো বোঝাচ্ছে না যে সে তাকে আপনাকে কাজ দিয়ে দিচ্ছে। হ্যাঁ সে তো জাস্ট আপনাকে ইনভাইটেশন পাঠালো, এরপরের কাজ তো আপনার। আপনি তখন কিভাবে তাকে কনভিন্স করবেন, কতটা প্রফেশনালাইজে তাকে হ্যান্ডেল করতে পারবেন। হ্যাঁ এটা তো তখন টোটালি আপনার উপরে। তখন আপনি মেইল করবেন তাকে যে আপনার, আমরা তো যে কিওয়ার্ড রিসার্চ করেছি, তারপর ওয়েবসাইট অডিট করেছি, তার ধরেন যে ডিটেলসে সে তার ওয়েবসাইটের একটা লিংক দিয়ে দিল, আপনি সেটার জন্য কিওয়ার্ড রিসার্চ করলেন এবং তার জন্য তার ওয়েবসাইট অডিট করলেন, যে যে প্রবলেম গুলো আছে সেগুলো বের করে তাকে তখন আপনি মেইল করবেন একটা। হ্যাঁ তারপরে কিন্তু আপনার কাজ কনফার্ম হবে। এখানে জাস্ট আপনাকে সে বলতে পারে যে তোমাকে আমার ভালো লাগছে, তুমি আমার কাজটা করতে পারো। জাস্ট সে আপনাকে ইনভাইট করতেছে যে তুমি আমার কাজটা করো। ঠিক আছে। আর এইভাবে কি আজকে কাজ পাওয়া যায়? এটা তো লোকাল হোস্টের কাজ, তাই না? হ্যাঁ এটা তো লোকাল হোস্টের কাজ। আপনি যখন লাইভ সাইট, এখন তো আপনার জাস্ট ফ্রি তে দেখানো হচ্ছে, যাতে কারোরই আর কি প্রথমে তো এখন একটা ডোমেন হোস্টিং কিনতে গেলে প্রায় 2500 মতো টাকা লাগবে, যেটা আসলে বলা যায় মোটামুটি এক্সপেন্সিভ। আর যেহেতু আপনার ফার্স্ট স্টেপে লোকাল হোস্টের মাধ্যমে টোটালটা করতে পারতেছেন, সেহেতু টাকা খরচ করার দরকার নেই। আপনার যখন মনে হবে যে না এখন আমার লাইভ ওয়েবসাইটে যাওয়া উচিত, তখন আপনি লাইভ ওয়েবসাইটে চলে যেতে পারতেছেন, কোনো সমস্যা না। হ্যাঁ এটা তো শেখার জন্য জাস্ট। যখন আপনি লাইভ ওয়েবসাইটে যাবেন এবং ওয়েবসাইট যদি র্যাঙ্কে থাকে, ধরেন যে আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং আপনার ওয়েবসাইটটা বেশ কয়েকটা কিওয়ার্ডের র্যাঙ্কে রয়েছে। ধরেন আমি যদি গুগলে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে যদি সার্চ করি, এখানে তো কতগুলা মার্কেটিং এজেন্সি দেখানো আসছে, বাংলাদেশে কতগুলা এজেন্সি চলে আসছে। এরা কি কাজ পায় না? এরা অবশ্যই কাজ পায়। এরা কিন্তু প্রথমে আছে, এরা কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ কেউ যখন এটা লেখা সার্চ করবে, দেখবে যে প্রথমে রয়েছে, তার মানে তো এ আসলে ভালো কাজ পারে, যার জন্যই প্রথমে রয়েছে। এরকম করে যখন আপনারা লাইভ ওয়েবসাইটে কাজ করবেন, আপনার ওয়েবসাইট যদি র্যাঙ্কে প্রথমে থাকে, তখন কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে এখান থেকে। ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, আমরা ইয়োস্ট প্লাগইনটা এবার দেখি তাহলে। আমরা আমরা রোবট টেক্সট কিভাবে চেক করতে হয় সেটা তো দেখেছিলাম না? স্যার আচ্ছা, একটু দেখি তো আমাদের আছে কিনা। robot.txt হ্যাঁ, দেখেন, ওপস, দ্যাট পেজ couldn't found, sorry, can't be found। তো এটা রোবট কাস্টমাইজ টেক্সট নাই। তো নাই, রোবট টেক্সট করা নাই আমার, তাহলে আমি রোবট টেক্সটটা কিভাবে করব? এইটা করতে আমাকে এই ইয়োস্ট প্লাগইন সাহায্য করবে। হ্যাঁ, আমরা যে এসইও যেটা, এটাই আর কি ইয়োস্ট প্লাগইনের আপনি এখান থেকে টুলসে যাবেন, টুলসে গেলে এখান থেকে এই যে ফাইল এডিটরে যাবেন। এখানে দেখেন যে রোবট টেক্সটের ইউ ডোন্ট হ্যাভ এ রোবট টেক্সট ফাইল, ক্রিয়েট ওয়ান হেয়ার। হ্যাঁ, এখান থেকে যদি আমি ক্রিয়েট করি, এই যে ক্রিয়েট হয়ে গেছে, সেভ চেঞ্জ রোবট টেক্সট দিয়ে দিব। এবার যদি আমি রোবট টেক্সট এটা আবার রিলোড করি, দেখেন আমার রোবট টেক্সট চলে এসেছে। ঠিক আছে, একদম ইজি। এইভাবে রোবট টেক্সট ক্রিয়েট করবেন, এবং এটারও কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করবেন। ঠিক আছে, আমাদের জি। ওয়েবসাইটে আরেকটা জিনিস ছিল কি, সাইট ম্যাপ, তাই তো? sitemap.xml। যখন আপনি ইয়োস্ট প্লাগইনটা ইনস্টল করবেন, আপনার কিছুই করা লাগবে না, ও অটোমেটিক্যালি একটা সাইট ম্যাপ আপনার জন্য ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, সাইট ম্যাপটা কিছুই করা লাগবে না, জাস্ট যখন আপনি ইয়োস্ট প্লাগইনটা ইনস্টল করবেন, সাইট ম্যাপটা অটো ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তাহলে সাইট ম্যাপের ব্যাপারটাও চলে গেল। এখন আপনাদের সাইট ম্যাপটা দেখানোর কথা ছিল, রোবট টেক্সট দেখানোর কথা ছিল, টোটাল কমপ্লিট। হোমওয়ার্ক আপনার সাইট ম্যাপের স্ক্রিনশট দেওয়া লাগবে না, আপনি রোবট টেক্সট এটা দিবেন। ঠিক আছে, যেহেতু একটু কাজ আছে। এখন বাকি যে জায়গাগুলো আছে আমি আপনাকে সেগুলো দেখানোর চেষ্টা করি। ধরেন যে আপনার ওয়েবসাইট, ধরেন যে টিম ওয়েবসাইট, আপনার ধরেন যে 4-5 জন মিলে একটা টিম করে ওয়েবসাইট করছেন। হ্যাঁ, কিন্তু আপনার তো ইউজার প্যানেলে তো এখন একটাই মাত্র ইউজার আইডি রয়েছে, মানে এইখানে লগ ইন করতে গেলে ইউজার যদি যাই, দেখেন যে অনলি একটা ইউজার। ঠিক আছে, তাহলে আমরা ইউজার কিভাবে অ্যাড করব? এইটা অ্যাড করার জন্য দেখেন যে ইউজারের উপরে অ্যাড নিউ আছে, এখান থেকে একটা নাম দিতে হবে। আপনাদের কারোর নাম বলেন, আমি তাকে একটা রিকোয়েস্ট পাঠাই, তাহলে আপনি বুঝতে পারবেন সহজে। স্যার শাহজাহান। ঠিক আছে নাম? আচ্ছা স্যার, আপনার ইমেল অ্যাড্রেসটা বলবেন। স্যার শাহজাহান আহমেদ। একসাথে আহমেদ, জি জি, আহমেদ আহমেদ 2050 2050 @gmail.com। ঠিক আছে, তারপরে ধরেন আপনার নাম এখানে আমি এখন আর দিচ্ছি না, আপনারা দিতে পারবেন। তারপরে এখান থেকে আমি ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড আপনাকে দিতে পারবো। ঠিক আছে, আমি ধরেন 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে দিলাম পাসওয়ার্ড। হ্যাঁ, এখানে এটা যেহেতু ভেরি উইক দেখাচ্ছে, আপনাকে কনফার্ম টু ইউজ দিতে হবে এটা উইক পাসওয়ার্ডের জন্য। দেওয়ার পরে এখন এই যে রোল হিসেবে এখন সাবস্ক্রাইবার দেওয়ার আছে। সাবস্ক্রাইবার মানে উনি কিন্তু কোনো কিছু এডিট করতে পারবে না, আমার যে সকল পেইড সাবস্ক্রিপশন যদি থাকে কোনো, সেগুলো জাস্ট দেখতে পারবে। হ্যাঁ, এখান থেকে রোল যদি আমি এসইও এডিটর করি, তাহলে এসইও রিলেটেড যে সকল প্রবলেম গুলো আছে এর জন্য যে মানে এসইও রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো করতে পারবে। যে মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, এগুলো চেঞ্জ করতে পারবে। এসইও ম্যানেজার যদি দেন, সে আরেকটু বেশি কাজ করতে পারবে। যদি অথর দেন, অথর দিলে সে পোস্ট করতে পারবে। হ্যাঁ, অথর যদি দেন, সে জাস্ট হলো মানে আপনার কোনো কন্টেন্ট পাবলিশ করতে পারবে। এডিটর দিলে সে কন্টেন্ট পাবলিশ করতে পারবে, এবং বেশ কিছু প্লাগইন টিমেও টুকটাক এডিট করতে পারবে, কিন্তু সম্পূর্ণ অ্যাক্সেস পাবে না যদি না আপনি অ্যাডমিনিস্ট্রেটর দেন। এখন যদি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে যদি অ্যাড নিউ ইউজার করেন, স্যারের এই মেইলে একটা মেইল চলে যাবে যদি এটা করি। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে করলাম, কিন্তু এটা কিন্তু এখন আপনার কাজে লাগবে না, যেহেতু এটা কিন্তু মানে একটা জাম্পের মাধ্যমে আমরা কিন্তু অফলাইনে
কাজ করতেছি, হ্যাঁ। জি জি এটা এটা শুধু আমার ওয়েবসাইটেই অ্যাক্সেসেবল। আপনার ওখানে মেল ঠিকই যাবে, কিন্তু আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না। যদি এটা লাইভ ওয়েবসাইট হতো তাহলে আপনি যে কোনো জায়গায় কিন্তু এটা অ্যাক্সেস করতে পারতেন। ঠিক আছে, এইভাবে করে একজনের আপনার কি রোল দিবেন এবং সাথে সাথে আহ, তার পাসওয়ার্ড বা অন্যান্য যে ইনফরমেশন গুলো দেয়ার এগুলো দিয়ে আপনি একজন ইউজার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি এটা এখন ডিলিট করে দিচ্ছি এখন জাস্ট। স্যার। হ্যাঁ বলেন তো স্যার। আমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করব, তো সে আমাদের কি রোল দিলে মানে আমরা সহজে কাজ করতে পারবো? মানে আমরা তাদেরকে তো হ্যাঁ সাজেস্ট, অনেক ক্লায়েন্ট বলে যে আমি কিভাবে অ্যাড করবো বা কি রোল দেব। হ্যাঁ না, আসলে ধরেন যদি আপনার কোনো এসইও রিলেটেড যদি কোনো কাজ আসে আপনার, হ্যাঁ, যদি ধরেন যে বাইরের মানে একটু যদি এসইও রিলেটেড যদি কোনো জ্ঞান থাকে সে লোকের, মানে সেই বায়ারের, তাহলে সে আপনাকে ওই অ্যাডমিনিস্ট্রেটরের রোলও দিয়ে দিতে পারে এবং এডিটরের রোলও দিতে পারে। মানে উনি তো বুঝতে পারবে আসলে কোনটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। জি হ্যাঁ, জি কিন্তু আমি ধরেন যখন লাস্ট টাইমে একটা বায়ারের কাজ পাই, সেটা হলো ইন্ডিয়ার একটা বায়ারের কাজ পেয়েছিলাম, এসইওর কাজ। উনি আমাকে কিন্তু টোটালি ওনার টোটাল ইমেল এবং পাসওয়ার্ডই আমাকে দিয়ে দিছিল। মানে ওনার যেটা অ্যাকাউন্ট, মানে ওনার যে অ্যাকাউন্টটা মানে টোটাল ধরেন ওনার একটাই ইউজার করা আছে, সেটারই ইমেল আর পাসওয়ার্ড আমাকে দিয়ে দিছে। জি সে স্যার, নতুন করে, এরকম হয়। হ্যাঁ হ্যাঁ, নতুন করে ইউজার আর অ্যাড করে নাই, হ্যাঁ, অ্যাড না করে সে একবার ডিরেক্টলি দিয়ে দিছে। আর যেহেতু যখন আমরা পেইড মানে যখন ডোমেন হোস্টিং কিনে কাজ করব, তখন তো আমার সি প্যানেলের অ্যাক্সেস আমাদের কাছেই থাকবে, হ্যাঁ, তখন আর কি এইগুলা নিয়েও খুব একটা প্রবলেম হয় না। যদি কোনো আপনার খুঁতখুঁতে টাইপের মানুষের কিছু কিছু মানুষটা আছে যারা আর কি সবকিছুতেই কোনো কোনো সমস্যা থেকেই যায়, জি জি তারা আর কি হয়তো বা নতুন করে ইউজার দিয়ে দিবে, আর বাকি না হলে আপনাকে ইমেলের পাসওয়ার্ড দিতে দিবে, ওটা কোনো সমস্যা না, হ্যাঁ। আর যদি না দেয় তখন আপনি চাবেন যে স্যার আমাকে এই কাজটা করার জন্য এইটার অ্যাক্সেস লাগবে, আমি এইটার অ্যাক্সেস ছাড়া আমি কাজ করতে পারতেছি না, তখন সেটাই। আপনাকে আমার কি হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর এটাই লাগবে নাকি টোটাল সাইটের যে এটা আসলে ইয়াটা? এটা আসলে আপনার কাজের ক্ষেত্রের উপরে, হ্যাঁ। আপনার যদি ব্রোকেন লিঙ্কিং থাকে এগুলো আর কি চেঞ্জ করতে গেলে আপনার, আমি তো স্যার মনে হয় বেশি বলবে যে ফুল এসইও সার্ভিস যদি হয় এরকম, হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার রোলটা কি ওই ফুল কন্ট্রোল লাগবে নাকি এমনি কোনো একটা হলেই হবে এসইও? ফুল কন্ট্রোলটা নিতে পারলেই সব থেকে ভালো, হ্যাঁ, জি ফুল স্যার। কন্ট্রোলটা নিতে পারলেই সব থেকে ভালো। ওকে ওকে। ঠিক আছে, আচ্ছা এখন ধরেন যে আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে আপনার ইউজার অ্যাকাউন্টে ক্রিয়েট করা রয়েছে, এখন এইটার পাসওয়ার্ড আপনি কেমনে চেঞ্জ করবেন? এইটার পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এই যে এটাতে এডিটে যাবেন, হ্যাঁ, এডিটে যাওয়ার পরে আপনার এখান থেকে আপনি ইচ্ছা করলে কালারও চেঞ্জ করতে পারেন, এই সকল জায়গায় কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা আপনার দেখেন আর কি। এখানে আপনার নামটাম দিতে পারবেন, ইমেল অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমি বলবো যে এগুলা চেঞ্জ না করা ভালো। অফলাইন ওয়েবসাইট তো, হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্কিং এগুলো চেঞ্জ করলে আপনার টোটালটা ভেঙে যাবে, নতুন করে আপনাকে জাম্প ইনস্টল করতে হবে আবার। ঠিক আছে, এগুলো চেঞ্জ করে পাসওয়ার্ডটাও চেঞ্জ করা দরকার নেই, যেহেতু অফলাইন। আপনি এখান থেকে সেটে নিউ পাসওয়ার্ডে যে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড আপনি দিয়ে জাস্ট যদি সেভ করেন তাহলে আপডেট প্রোফাইল করেন তাহলে সেভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এখন কি আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। ধরেন আমি হোমে যাই, হোমে যাওয়ার পরে দেখেন একটা পোস্ট ওপেন করি, ডিজিটাল মার্কেটিং কোর্স, যেটা আমরা লাস্ট করলাম। এইটার এখানে এই কোর্সের আগে দেখেন যে আমার ডেটটা শো করতেছে। এটা কি দেখতে ভালো দেখাচ্ছে? আমার ইউআরএলটা কিন্তু এই জন্য বড় হয়ে যাচ্ছে। ডেটটা তো শো করানোর দরকার নেই, তাই না? জি, আর ইউআরএল এর ভিতরে তো স্যার নাম্বার থাকতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ইউজার ফ্রেন্ডলি না। তাহলে আমরা আসছে এটা কি, কেন স্যার? স্যার আসে কেন তাহলে? এইটা আর কি আপনার ওয়ার্ডপ্রেসে এরকম করে আপনার আপনি ইচ্ছা করলে আরো অনেক কিছু দেখাতে পারবেন, হ্যাঁ। আমি আপনাকে জাস্ট দেখাই তাহলে বুঝবেন। এটার জন্য সেটিং এ যাবেন, সেটিং এ যাবেন পার্মালিংক, এই পার্মালিংকে যাবেন। বাই ডিফল্ট এগুলো আর কি আসে, হ্যাঁ। যাওয়ার পর দেখেন যে কমন সেটিং নামে যে অপশনটা আছে, এখানে দেখেন যে আমার ডেট এন্ড নেম, আমার পোস্টের নেম এবং ডেট এইটা দেয়া রয়েছে। যদি প্লেন দেন তাহলে আপনার ওই জাস্ট ইউআরএল এর পরে আর 1 2 3 এরকম লেখা আসবে। আমরা কি দেবো? আমরা দেবো পোস্ট নেম, জাস্ট পোস্ট নেমটাই থাকবে আমার, আর কিছু দরকার নেই আমার।
ঠিক আছে, এইটা দিয়ে যদি আমি এখন সেভ করি এবং আগেরটা যদি রিলোড দেই, দেখেন যে এই ডেটটা থাকার জন্য ব্রোকেন দেখাচ্ছে। কিন্তু ধরেন যদি ব্যাক ব্যাক থেকে আসি, তাহলে প্রথমে হোম পেজে যাই, আবার নতুন করে ওপেন করি। এবার যে এই একই পোস্টে এবার যদি আমি ওপেন করি, দেখেন আমার কিন্তু ওই ডেটটার নাই, আমার কিন্তু এখন পোস্টের নেমটাই রয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এইটা তো গেল আপনার ইয়া। আর যে কোন এক ম্যাডামের প্রবলেম হয়েছিল যে হোম পেজে সব পোস্ট গুলো চলে আসতেছে। জি স্যার, আমারও পেজ নতুন ভাবে ক্রিয়েট করার সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা এই যে জেনারেলে যাবেন, জেনারেলে যাওয়ার পর দেখেন এখান থেকেও কিন্তু আপনার যে সাইটের নেম, ট্যাগলাইন এগুলো চেঞ্জ করতে পারতেছেন। হ্যাঁ, এগুলো এখান থেকে চেঞ্জ করতে হবে। আর দেখেন যে নিউ ইউজার রোল হিসেবে সাবস্ক্রাইবারই দেয়া আছে, যাতে আপনার হলো ভুলেও যাতে আপনি কাউকে অ্যাডমিনিস্ট্রেটর না দিয়ে দেন, দরকার নাই। কিন্তু আপনি যদি ভুলে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিতে দেন, তাহলে কিন্তু তার ওয়েবসাইটে টোটাল আপনাকেও কিন্তু সে রিমুভ করে দিতে পারে। যদিও সি প্যানেলের মাধ্যমে সেটা আবার ফিরিয়ে আনতে পারবেন, তবে এতটা ঝামেলার দরকার নেই। যাতে ভুলেও না হয় তার জন্য ডিফল্ট আকারে সাবস্ক্রাইবার দেওয়া রয়েছে। হ্যাঁ, এখান থেকে আপনার ডেট ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, উইক কবে থেকে স্টার্ট করবেন সেটাও এখান থেকে সেট করে দিতে পারবেন। এবার যে রাইটিং এ যাই, রাইটিং এ যাওয়ার পরে দেখেন এইখানে দেখেন দেখাচ্ছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আর ডিফল্ট পোস্ট ফরম্যাট। হ্যাঁ, ফরম্যাটের ভিতরে এগুলা কোনো দরকার নেই, এগুলা ওরকমই থাকে। এখন আপনি ইচ্ছা করলে কোন ক্যাটাগরিতে এটা মানে নেক্সট যে পোস্ট গুলা করবেন কোন ক্যাটাগরিতে যাবে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে জাস্ট সেভ করলে সিলেক্ট মানে আপনার এটা চলে যাবে। এরপরে যাই রিডিং এ, এখানে দেখেন হ্যাঁ আপনাদের যেটা প্রবলেমটা হয়েছে, এই যে হোম পেজ ডিসপ্লে, আপনাদের ইওর লেটেস্ট পোস্ট, আমি যদি এটা দিয়ে দিই, দিয়ে যদি সেভ করি আর হোম পেজে চলে যাই, হ্যাঁ এখন হোম পেজে চলে যাই, তাহলে আমার কিন্তু যে লেটেস্ট পোস্ট গুলো এই যে এরকম এরকম করে আসবে। দেখেন এই যে এটা লাস্ট পোস্ট করছি, তারপরে যে এটা আগের দিনে পোস্ট করা। ঠিক আছে, আপনাদের এই প্রবলেমের জন্য মোস্ট প্রবাবলি ওইটা হয়েছে, মানে লেটেস্ট পোস্ট দেয়া আছে এখানে স্ট্যাটিক পেজ, এটা স্ট্যাটিক পেজে দিবেন। আর হোম পেজ হিসাবে আপনারা কোন পেজটাকে দেখাতে চাচ্ছেন, আমার হোম পেজ তো এটা, ওয়েলকাম টু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট হেয়ার আইটি লিডার্স আর সরি এটা দিবেন। আর পোস্টের জন্য তাহলে আমরা কোনটা দেবো, পোস্টের জন্য আমরা দেবো ব্লগ। এখানে তো স্যার ব্লগ অ্যাড করে নাই, সো ধরেন পোস্ট আমার মানে নেক্সট যত পোস্ট গুলা হবে সেটা সব আমার ধরেন যে ডিজিটাল মার্কেটিং এ যাক। হ্যাঁ, এবং পার পেজে আমি একটা পেজে যখন আপনারা কোনো ব্লগ সাইটে যান, ধরেন যদি আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট পেজটাতে যাই, এখানে এদের ব্লগে যদি যাই, দেখেন এই যে ছোট ছোট করে কিন্তু অনেকগুলা ব্লগ এখানে আসতেছে, তাই না? দেখেন 1 2 3 4 এরকম করে প্রায় 10টা ব্লগ মনে ফ্রন্ট পেজে আসতেছে, তারপর আবার পেজ 2 তে যাচ্ছে। এইটা আপনার কি একটা পেজে কতগুলা ব্লগ দেখাতে চাচ্ছেন সেটা এখান থেকে নির্ধারণ করবে। আপনি যদি এখানে 5 দিয়ে দেন, হ্যাঁ এখানে যদি 5 করে দেন, তাহলে আপনাকে 5টাই শো করবে। আর আপনি যদি আরো বাড়ায়ও দিতে চান বাড়ায়ও দিতে পারেন, তবে বাই ডিফল্ট 10 থাকে, 10 থাকাটাই মানে সমস্যা নেই, এনাফ। কারণ সেভ চেঞ্জ দিয়ে দেখেন আমার যে আগে আমি কিন্তু হোম পেজ আবার চেঞ্জ করে দিছি, এখন আমার যে হোম পেজে কন্টেন্ট দেখাচ্ছিল, আমি এখন রিলোড মারি, দেখেন আমার হোম পেজে কিন্তু আমার হোম পেজের কন্টেন্টটাই দেখাচ্ছে, আর কোনো কন্টেন্ট দেখাচ্ছে না। ঠিক আছে, আর ম্যাডামের সম্ভবত আপনি কি পোস্ট করেছেন না, মানে ওইটা পোস্ট হবে না পেজ হবে, এটা একটু দেখেন। হ্যাঁ, কারণ আপনি বলতেছেন যে পেজ গুলাই স্যার হোম আমি পেজে হচ্ছে আসতেছে, পেজ স্যার আমি গুলা হোম পেজে পেজের আসার কথা মধ্যে না আর কি, পোস্ট। পেজগুলো না, মানে হচ্ছে পেজের মধ্যে যে পোস্ট গুলো করেছি আচ্ছা ওই আচ্ছা, হ্যাঁ পোস্ট গুলো সবগুলো হোম পেজে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি, ওই যে আপনার ওই স্ট্যাটিক পেজ যেটা লাস্ট দেখালাম, এখান থেকে জাস্ট আপনার ওই যে হোম পেজটা স্ট্যাটিক করে দিবেন আর হোম পেজটাই সিলেক্ট করে দিবেন, এখান থেকে যেটা আপনার হোম পেজ সেটা সিলেক্ট করে দিবেন, দিলে ওইটা আপনার এই যে ইওর লেটেস্ট পোস্ট এটা হয়ে আছে আপনার সম্ভবত। হ্যাঁ, এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। ওকে স্যার। ঠিক আছে,
এখন ডিসকাশনের ভিতর কি আছে দেখি নিই তাহলে। এখানে বাই ডিফল্ট কিছু সিলেক্ট করাই আছে, যেগুলো আর কি আমাদের দেখার কোনো দরকার নেই, এগুলো আর কি খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। এখানে আপনার যদি দু একটা পড়ে দেখি, আপনার আর কি কেউ যদি আপনার কোনো পোস্টে কমেন্ট করে বা আপনার পোস্ট যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার টেয়ার কেউ দেয়, তাহলে আপনার কাছে মেইল যাবে, এরকম কিছু ইনফরমেশন আর কি এখানে আছে, যেগুলো আর কি টিক দেয়া, যাতে আপনাকে নোটিফাই করতে পারে সেই জন্য আর কি। হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই। আর মিডিয়ার ভিতরে কি আছে? আচ্ছা, এটা মিডিয়াটা আমার যে ইমেজ গুলা হোম পেজ বা অন্য জায়গাতে শো করতেছে, মানে আমি স্যার ম্যাক্সিমাম। আমাদের স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আপনি যে এই স্ট্যাটিক পেজের কথা বলছেন, এখানে তো এইটাই সিলেক্ট করা আছে সেটিংস এ। রিডিং এ গিয়ে স্যার বলছিলেন যে সেটিংস এ গিয়ে রিডিং এ গিয়ে এই স্ট্যাটিক হ্যাঁ পেজ হ্যাঁ, সিলেক্ট করতে। আচ্ছা আমি আর তাহলে, হচ্ছে আপনি তাহলে আরেকবার কাইন্ডলি একটু শেয়ার করেন আপনার স্ক্রিনটা, হ্যাঁ, তাহলে আমি আর কি বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আপনি শেয়ার করেন, আমি আর কি দেখতেছি। আচ্ছা, এটা তো আছে। একটু হোম পেজের উপর ক্লিক করেন দেখি। না, এখানে না আর কি, আপনার এই যে হোম পেজে, এখানে যেটা আছে আর কি। আহ এখানে আর চলে আসছে সবগুলো পেজের পোস্ট গুলো। আমার সব মানে আমার পেজ কভার পেজে থাকার কথা হচ্ছে, হোম পেজে থাকার কথা হ্যাঁ হ্যাঁ, এটা। আপনি আপনি ব্যাক করেন আর একবার, হ্যাঁ একটু ব্যাক করে ব্লগ পোস্টে দেখেন যে আপনার ওটা হোম পেজ সিলেক্ট করা কিনা। সেটিংস এর ভিতরে আছে। রিডিং এ যান। এই যে পোস্ট পেজ দেখেন, দুইটা আপনার সেম পেজ রয়েছে। হ্যাঁ, পোস্ট পেজটা আপনার ব্লগ পেজটা দিতে হবে। এখান থেকে আপনি একটা ব্লগ নামে একটা কোনো পেজ ইয়ে করতে পারেন, বা অন্য কোনো একটা পেজ সিলেক্ট করেন, দেখেন যে হোম পেজ থেকে ওটা চলে যাবে, তখন ওই পোস্টগুলো সেই পেজে আপনার শো করবে। নর্মালি ব্লগ পোস্ট মানে ব্লগ পেজ নামে আরেকটা পেজ রাখবেন, তাহলে আর কি আপনার সবগুলা যে পোস্টগুলো হবে ওইগুলো আর কি ওখানে শো করবে। দেখেন চলে গেছে। জি স্যার, চলে গেছে। হ্যাঁ ঠিক থ্যাংক ইউ আছে। স্যার। আচ্ছা, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। আচ্ছা, এখন আমি তাহলে আমার স্ক্রিনটা আবার শেয়ার করছি। ঠিক আছে, এখন মিডিয়ার এখানে যেগুলো আছে এগুলো আপনার কোনো কিছু এডিট করার দরকার নেই। স্যার আমি এগুলা আরেকটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন, অবশ্যই অবশ্যই। স্যার আমি যেটা দেখেছি ওই যে সাইডে যেটা থাকে ওই যে উইজার্ড বলে বোধহয় না? হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা দেখাতে যাচ্ছিলাম। মানে হ্যাঁ এই যে সাইডে যদি আমার এই যে এই সাইডে যে ইনফরমেশন গুলো দেখাচ্ছে এগুলো তো। হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ, ওইটা ফার্স্ট পেজটা হয়েছে কিন্তু পরের গুলো কিন্তু থেকে গিয়েছে, সেটাই আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ওইটা আমি দেখা দিচ্ছি, সমস্যা নেই। ড্যাশবোর্ডে চলে যাই। উইজার্ড অ্যাপারেন্সের ভিতরে উইজার্ডে যাব। আচ্ছা, স্যার এখন এভাবেই করা আছে। আহ, আপনার আরেকটু লাউড বলবেন কি, আমি বুঝতে পারিনি কথাটা। স্যার এটা হোম পেজে এটা করা করা থাকে, কিন্তু পরের ভেতরে গুলাতে কি আছে এটা আমি আপনার এটাতে দেখতে পাচ্ছি, আমারটাতে হয় নাই। আপনার ভিতরের পেজগুলোতে হচ্ছে না, তাই তো? এভাবে না না হচ্ছে না। আচ্ছা, এটা আমি একটু দেখি, দাঁড়ান। এখানে দেখেন যে শো পোস্ট, না সরি, এটা শো পোস্ট কাউন্ট। আচ্ছা, এটা আমাকে একটু দেখতে হবে। স্যার আপনি আগে ভিউ পেজে ইয়েতে গিয়ে দেখবেন কি আগে, মানে ওয়েবসাইট গুলাতে ওখানে গিয়ে আউট হয়েছে কিনা। হ্যাঁ, এইগুলা অ্যাবাউট আপনার। আস, হোমে তো নাই। আচ্ছা, এইটা হয় কি, হ্যাঁ আপনার
আমি বুঝতে পারি না আপনার কথাটা, অ্যাবাউট আস বুঝি না। হ্যালো স্যার এখানে যে মেনু যে এটা আছে বারটা, হ্যাঁ এখানে হোমে দেখা যাচ্ছে নাই, কিন্তু আমার পরের গুলাতে আছে, তো তাহলে সেই হিসাবে আমি দেখতে যাচ্ছি যে অ্যাবাউট আস অথবা ডিজিটাল মার্কেটিং এ যান, ওইখানে আছে কিনা এটা। হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই যাচ্ছি, এখানে হোমেও আমার নাই, হ্যাঁ হোমে নাই দেখতে পাচ্ছি। মানে এসিও তে যাই, হ্যাঁ এসইও তো এখানে এখানেও নাই। কিন্তু স্যার এইটা আবার আছে এইভাবে এইগুলাতে আচ্ছা আছে আবার। আচ্ছা, এখানে যে কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে যাওয়ার পরে আপনাকে কিন্তু এখান থেকে উইজার্ড অ্যাড করতে দিবে। হ্যাঁ এখানে এখানে যে উইজার্ড আছে, আচ্ছা লোড দিচ্ছে না। আচ্ছা এইখান থেকে আপনার উইজার্ড কিন্তু এখানেও অ্যাড উইজার্ড দিয়ে ধরেন যে আমি আর্কাইভ দিলাম, দিলে দেখেন এই যে চলে আসছে। আচ্ছা অ্যাড ঠিক উইজার আছে, দিয়ে তারপরে আবার এটাকে হ্যাঁ হ্যাঁ আপনি এখানে কাস্টমাইজে যে আপনি এখান থেকে আপনি যদি এটা করেন, তারপর পাবলিশ করে দিচ্ছি আমি, দাঁড়ান এটা ক্লোজ করে দেই, দেখেন এই যে চলে আসছে। ঠিক আছে, এভাবে এটাও অ্যাড করতে পারবেন। আর একটা জিনিস আপনারা কি দেখেছেন যে আমি তো এখানে দেখলাম যে এসইও এবং সোশ্যাল মিডিয়া দুইটা ইয়ে রয়েছে, কিন্তু আমি যদি চাই যে এর ভিতর থেকে আরো একটা ক্যাটাগরি বের, মানে আরো একটা ড্রপ ডাউন মেনু বের হোক, এটা কিভাবে করব? চাচ্ছিলাম, যা স্যার এটা চাচ্ছিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দেখা দিচ্ছি। জাস্ট এটা করার জন্য আপনি মেনুতে যাবেন, মেনুতে যাওয়ার পরে এখান থেকে মেনুটা সিলেক্ট, মেইন মেনুটা সিলেক্ট করে নিই। তার ডান জাস্ট দিকে টানলে কি হবে? হ্যাঁ হ্যাঁ জাস্ট এখান থেকে আপনি আরেকটু ডান দিকে টেনে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। এখান থেকে সেভ করে দিবেন। এখন যদি আমি একটা রিলোড দেই, দেখেন এখানে এসইও, তারপরে এসইও তে আসছে, তারপরে সোশ্যাল মিডিয়া আসতেছে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি মানে একটা ড্রপ ডাউনের ভিতরে আরো ড্রপ ডাউন ইচ্ছা করলেই সেট করতে পারবেন। আচ্ছা আমরা আগের মতো করে দিই আবার। ঠিক আছে, স্যার আমি যদি কোনো একটা নতুন করে সাবমিট করতে যাচ্ছিলাম ফ্রিল্যান্সিং এর নতুন করে আরো দুটো যদি করি। ম্যাডাম আপনার কথা আমি বুঝতেই পারছি না একদম, আরেকটু আমার মনে হয় একটু না আপনার আমার মাইক্রোফোনে একটু সমস্যা আছে আসলে, আমি এটা ঠিক করতে হবে পরে। আচ্ছা স্যার প্রবলেম নেই। যেটা যে ফ্রিল্যান্সিং, হ্যাঁ জি জি ফ্রিল্যান্সিং এর আন্ডারে যদি আরো দুইটা করতে চাই হ্যাঁ আপনি আপনি ড্রপ ডাউন মেনু দিতেই পারেন একটার আন্ডারে। আপনি ইচ্ছা করে ধরেন যে আপনি সবগুলো, নতুন করে হ্যাঁ নতুন করে আপনি মানে আরেকটা এখানে ইয়ে করতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন। অ্যাড করতে যাচ্ছে, হ্যাঁ ফ্রিল্যান্সিং এর আন্ডারে। হ্যাঁ আপনি জাস্ট একটা ওখানে পেজ ক্রিয়েট করে আসবেন, আসার পরে জাস্ট ওই পেজটা আবার অ্যাড করে নেবেন। আপনি যদি এইটাও আবার অ্যাড করতে চান, একই পেজ যদি দুইবার অ্যাড করতে আমি চান এটা সেটাও করতে কিন্তু পারবেন। গিয়েছিলাম স্যার, করতে গিয়েছিলাম তখন দেখা গিয়েছে যে আরো নতুন ওই যে আগের গুলোর সাথে আরো অ্যাড হয়েছে ডাবল। এখন ডিলিট করা যায় আমি দেখতে পেয়েছি, কিন্তু কোনটা ডিলিট করলে কোনটা মেইনটা আমি বুঝতে পারছি না, ডুপ্লিকেশন হয়ে যাচ্ছে তখন। আমি আসলে বুঝতে পারিনি আপনার প্রশ্নটা এখনো। মানে আপনি মানে একটা অ্যাড করেছেন কিন্তু আপনার একইটা ডাবল হয়ে গেছে এমন কি? না অ্যাড করে যখন আমি যে ভিউ অল, হ্যাঁ তারপরে সিলেক্ট ভিউ অলে সব আসছে, আসার পরে আমি নতুন দুইটাও আসছে, আসার পরে আমি সিলেক্ট অল দিয়েছি। অল দেওয়ার পরে ডান দিকে যে চার্টগুলো আছে, আচ্ছা হ্যাঁ ডান দিকে সেখানে আগের তো 5টা ছিলই বা 6টা ছিল, তার সাথে আবার ওইগুলোও আসছে, নতুনগুলো ছাড়াও আবার ওইগুলারই ডুপ্লিকেশন আসছে। আচ্ছা এক্ষেত্রে আপনি করতে পারেন কি, আপনার টোটাল মেনুটাই ডিলিট করে দেন। হ্যাঁ ডিলিট মেনু করে দেন, এত কনফিউশন তো দরকার নেই। এটা টোটালটা ডিলিট করে দিয়ে আপনি নতুন করে আবার ক্রিয়েট করেন ওটা। আর এখানে যদি ভিউ অল করেন তাহলে আপনার মানে টোটাল হলো যত পেজ গুলো আছে সব একসাথে আসবে। মোস্ট রিসেন্ট করলে আপনার মোস্ট রিসেন্ট গুলো পাবেন, পোস্ট টু পোস্ট। আপনি আর কি টোটালটা একবার ডিলিট করে দেন, ডিলিট করে দেওয়ার পরে আপনার নতুন করে ইয়ে করেন। আর আমি চাই যে আপনারা আর কি প্র্যাকটিস করেন অনেক বেশি। প্র্যাকটিস না করলে কিন্তু আসলে এগুলো মনে রাখা সম্ভব না। আপনি আজকে মনে রাখবেন, কালকে মনে রাখবেন, কিন্তু পরশুদিন কিন্তু আপনার মনে থাকবে না যদি না আপনি প্র্যাকটিস তাই করেন। হচ্ছে স্যার, তাই হচ্ছে। এক্স্যাক্টলি। আর এখানে যেহেতু ভর্তি হয়েছেন কিছু শেখার জন্য, সবাই আসলে শেখার জন্যই ভর্তি হয়েছে, কিন্তু সবাই কিন্তু সাকসেস হবে না। কিন্তু যদি সবাই চেষ্টা করে এবং যদি সবাই লেগে থাকে তাহলেই কিন্তু সাকসেস হবে। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ আচ্ছা আর কোনো সমস্যা আছে কি? আপনার কাস্টমাইজেশনের বেসিক যেগুলো এগুলো আজকে এইটুকুই আছে। আপনার যখন অ্যাফিলিয়েটের ক্লাস হবে তখন আপনার আরো আরো কয়েকটা ক্লাস পাবেন কাস্টমাইজেশনের, সেই সময় আপনাদেরকে আরো আপনার হাই লেভেলের কিছু জিনিস
শেখায় দেওয়া হবে। স্যার শুভ স্যার বলছিল যে এর কাস্টমাইজেশনের পরে মানে আমরা ওই যে ওয়েবসাইটের অডিট করছিলাম এবং কিওয়ার্ড রিসার্চ করছিলাম, তো কিওয়ার্ড গুলা হ্যাঁ হ্যাঁ কিভাবে সেট আপ করতে হয় সেইগুলা দেখাইবো। ওইটা কি এর পরের ক্লাস নাকি ওইগুলা অ্যাফিলিয়েটের সময় দেখাবো? কিওয়ার্ডেরটা আপনার মানে যে মানে বুঝতে আমরা পারছি, অডিট করে যে সমস্যাগুলা বাই করলাম একটা মানে ওয়েবসাইটের। ইমপ্লিমেন্টেশনের যেটা মানে হ্যাঁ সলভিং হ্যাঁ, প্রবলেমস, এটা জি স্যার জি পরে জি। দেখাবে। হ্যাঁ, তবে আমি আপনাদেরকে একটা জিনিস দেখা দিতে পারি। আহ ধরেন পোস্টে যেয়ে আমরা যে কিওয়ার্ড গুলা কোথায় বসাবো, আমরা তো ইওস্ট হ্যাঁ ইনস্টল হ্যাঁ, করলাম। হ্যাঁ প্লেসমেন্ট রাইট। হ্যাঁ, ইওস্ট কিন্তু ইনস্টল করছি। ইওস্ট ইনস্টল করার পরে কিন্তু আমরা, এটা একটা খুবই পাওয়ারফুল প্লাগইন। হ্যাঁ, এইটার মাধ্যমে আমি যখন কোনো কন্টেন্ট দিব, কন্টেন্টটা কতটুকু রিডেবল, মানে বাকিরা কত সহজে কন্টেন্টটা পড়তে পারবে, সেটাও কিন্তু এই ইওস্টের মাধ্যমে আমরা দেখতে পারি। হ্যাঁ, যখন পোস্টের এডিটে চলে যাই, যাওয়ার পর দেখেন এই যে রিডেবিলিটি অ্যানালাইসিস নিড ইমপ্রুভমেন্ট, এখানে আমাকে ইওস্ট, এই যে ইওস্ট এর ভিতরে এটা শো করতেছে। হ্যাঁ, এসইও অ্যানালাইসিস নিড ইমপ্রুভমেন্ট, এখানে থেকে আপনার, আচ্ছা এখনো নতুন নতুন কেউ আসতেছে দেখতেছি, এত দেরি করে। আচ্ছা ঠিক আছে, এই ইওস্টে যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ এখানে যে আপনার এগুলা চলে আসবে। এখানে ফোকাস কি ফেস সেটা সেট করতে পারবেন, মানে আপনার কোন কোন কিওয়ার্ডটাকে আপনি ফোকাসে রাখতেছেন, মানে কিওয়ার্ডটাই বলা যায়, সেটা দিতে পারবেন। এখানে রিডেবিলিটি স্কোরের প্রবলেম কি সেগুলো এখানে শো করে দিবে। হ্যাঁ, এই যে এখানে দেখেন কপি, আমি যদি কোনো ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসি, আমার তো এটা টোটালি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে কপি করা, সাথে এগুলা অন্যান্য জায়গা থেকে নিয়ে আসছে। সেজন্য দেখেন আমার কপি স্কোর দেখাচ্ছে কত, 41.9% কপি স্কোর দেখাচ্ছে। এইগুলা কি কি প্রবলেম আছে সেগুলো দেখাচ্ছে, এবং কি কি প্রবলেম মানে আমি প্রবলেম নাই আর কি, ভালো আমার জন্য, সেগুলো এখানে গ্রিন কালার করে দেখা দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে আপনি এই যে আমার এসইওর কি কি প্রবলেম আছে, টেক্সট লেন্থ খুবই কম, মেটা ডিসক্রিপশন লেন্থ নাই, মানে মেটা ডিসক্রিপশন আমি দেই নাই আর কি। হ্যাঁ, এগুলো এখানে দেখাবে, এবং লাস্টে যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনি এই যে এখানে এই যে আমার মোবাইলে কিরকম দেখতে হবে, কেউ যদি মানে সার্চ ইঞ্জিন মানে সার্চ পেজে মোবাইলে কিভাবে দেখাবে এবং ডেস্কটপে কিভাবে দেখাবে সেগুলো কিন্তু শো করতেছে। ঠিক আছে, এখন এসইও টাইটেল, এইটা কি হবে, এইটা কিন্তু আমার টাইটেল, মানে আমার যে কিওয়ার্ডের উপরে আমার পোস্টে যে টাইটেলটা হবে সেটা আমি এখানে দিব। এখানে জাস্ট আপনি যদি এখান থেকে এই টাইটেল দেন আর সাথে সাইট টাইটেলটা দিয়ে দেন, এবং যদি আমার এটা আসলে ডিজিটাল মার্কেটিং কোর্স তো অল্প একটু, মাঝখানে একটা হাইপেন দিয়ে দিই। এখানে দেখেন যে একদম একসাথে দেখাচ্ছে, বাজে লাগতেছে, হাইপেন না, আমি আর কি একটা খাম্বা দিয়ে দিই। দেখেন এই যে এরকম হলো আর কি। ঠিক আছে, আমার এরকম আসবে আর কি, মোবাইলের জন্য এরকম আসবে। আমার যদি টাইটেলটা মানে আরেকটু ভালো হইতো তাহলে কিন্তু এটা গ্রিন হয়ে যেত। হ্যাঁ, এবং মেটা ডিসক্রিপশনও সেম। মেটা ডিসক্রিপশনের এখানেও আমি যখন মেটা ডিসক্রিপশন লিখবো, ধরেন আমি পোস্ট থেকে কিছুটা কপি করে দিয়ে দিই মেটা ডিসক্রিপশনে, এটা দিয়ে দিই। মেটা ডিসক্রিপশনের এখানে আমি এটা দিয়ে দিলাম। দেখেন যে আমার এখানে কিন্তু বেশি হয়ে গেছে বলতেছে। হ্যাঁ, বেশি হওয়া ভালো না, আবার কম হওয়া ভালো না, একটু কমাই দিই। এটা কত লেন্থ থাকবে সেটা তো আপনারা অবশ্যই জানেন আশা করি। দেখেন যে গ্রিন হয়ে গেছে। এখন বলেন তো মেটা ডিসক্রিপশনের লেন্থ কত রাখতে হবে আমাদের, মানে কত ক্যারেক্টার থাকতে পারবে? টাইটেলটা মনে আছে 55 না সরি, হ্যাঁ মেটা 55 টাইটেলে নিচে। থাকতে পারবে আপনার হাইয়েস্ট হলো 57 পর্যন্ত, আর জি মেটা জি। ডিসক্রিপশন রাখতে পারবে আমার আমার এখানে বলে যে 160, 100, 160 না 165 পর্যন্ত বলে। তবে 165 পর্যন্ত রাখা ঠিক না, রাখলে আর কি আপনার এই যে নিচে যে এগুলো আর কি ডট ডট হয়ে যায়, কাট হয়ে যায়। হ্যাঁ, আমরা জি চেষ্টা জি। করবো যে আপনার 155-এর ভিতরে কমপ্লিট করার, 150 থেকে 55-এর ভিতরে কমপ্লিট করলে ওইটা আর কি আপনার কাট হবে না, টোটালটাই এখানে শো করবে, এরকম টোটালটাই আসবে। এরকম করে এগুলা দিয়ে আপনি জাস্ট আপডেট করবেন। এখানে আরো কিছু কিছু অপশন আছে, এগুলো আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। মেইনলি আর কি মেটা ডিসক্রিপশন আর আপনার টাইটেল, এইটাই আপনার মেন, এটা দিয়ে সাবমিট করবেন। এখন দেখেন আমার যদি পোস্টটাতে আমি আবার যাই, হোম পেজ থেকে রিসেন্ট যে পোস্ট, এই পোস্টটাতে আমরা গেলাম, এই পোস্টটাতে আমার ইউআরএল রয়েছে এইটা,
হ্যাঁ, কিন্তু ধরেন যে কখন আমার ইউআরএলটা মনে হয় যে না এই ইউআরএলটা আমার ভুল আছে, তাহলে আমরা কি করতে পারি? মনে হলো যে ধরেন আপনার মিস্টেক করে মানে ভুল করে এই ইউআরএলটা আপনার, আমরা তো নর্মালি প্রথমে যে টাইটেলটা দিব ওইটাই পরে তো আপনার ইউআরএল Correct হিসেবে হয়। চলে আসে, হ্যাঁ ওইটা ইউআরএল জি। হিসেবে চলে আসে। কিন্তু ধরেন আমার টাইটেলে কোনো স্পেলিং মিস্টেক ছিল, হতেই পারে এরকম, তাই না? কিন্তু পাবলিশ করার পরে আমরা দেখলাম যে আমার এটা ভুল হয়ে গেছে, কিন্তু ওইটা তো আমি খুব ইজিলি চেঞ্জ করতে পারছি, কিন্তু মানে টাইটেল সরি ইউআরএলটা কিন্তু চেঞ্জ করতে পারবো না ওরকম ইজিলি। সেক্ষেত্রে এটাও ইজিলি করতে পারবো আসলে, মানে কোথা থেকে করতে হবে এটা জানতে হবে আর কি। সেক্ষেত্রে আপনি জাস্ট এডিট পোস্টে এখানে যে দেখবেন যে এই যে স্ল্যাগটাই মানে ইউআরএল, হ্যাঁ। এখানে ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স যেটা আছে, এরপরে ধরেন আমার এটা হওয়ার কথা ছিল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স 2 হওয়ার কথা ছিল, দিলাম 2 দিয়ে ধরেন আপডেট করি। এখন তাহলে আমার এইটা একটু রিলোড দিয়ে দেখি, এটা এখন দেখেন ব্রোকেন লিংক দেখাবে, সরি না ওই যে মানে রিডাইরেক্ট হয়ে গেছে, পরে চেঞ্জ করছি তো রিডাইরেক্ট হয়ে গেছে, মানে কষ্ট করে রিডাইরেক্ট করা লাগেনি। তাহলে কিন্তু আমি যদি ডিজিটাল মার্কেটিং যত ব্রোকেন লিংক হইলে কি কিরকম আসতো একটু দেখানো যাবে? ব্রোকেন লিংক হলে আপনার ওই যে 404 আসতো। ধরেন যদি আমার কোনো কিছু না থাকে, ধরেন এটাই যদি আমি দিই, এটা টোটালটা এটাতে আসতেছে। এখন সাথে যদি আমি তাহলে আরো কিছু যদি অ্যাড করে দেই, এই যে ওপস এরকম আসবে আর কি ব্রোকেন লিংক হলে, ঠিক আছে। কিন্তু অটোমেটিক্যালি আপনি রিডাইরেক্ট করে দিচ্ছে, এটা ইওএস থেকে করা, তো ইওএস আর কি বুঝতে পারছে যে আপনি এটা একটা স্মার্ট প্লাগইন বলা যায়, ও বুঝতে পারছে যে আসলে এটা চেঞ্জ হয়েছে, তাহলে আমাকে রিডাইরেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আবার ওইটাকে ধরেন আগের অবস্থায় ফিরাই দিই, 2 দিলেই খারাপ দেখাচ্ছে। আর এখানে আপনি যখন এই যে দুইটাই গ্রিন হয়ে যাবে, এই যে ইউএসটা যে আইকনের এখানে যে দুইটাই গ্রিন হয়ে যাবে, তখন আর কি বুঝতে হবে যে আপনার কন্টেন্টের কোয়ালিটি খুবই ভালো, আপনার এসইও কোয়ালিটিও খুব ভালো কন্টেন্টের, এবং কন্টেন্টের রিডেবিলিটি বা যে সকল ট্রানজাকশনাল ওয়ার্ডের যে সকল প্রবলেমগুলো থাকে সেগুলো খুব ভালো আছে, এটা তখন বুঝতে হবে, হ্যাঁ। তবে সব সময় এখানে আপনাকে একটা জিনিস দেখাবে, যেটা হলো আপনার কিওয়ার্ড, ওটা কই এসইও দেখাবে, এটা internal link SEO white image alter tag। আচ্ছা, আরেকটা জিনিস দেখাইতে পারে, যেটা হলো আপনার আমরা তো শুনছি যে মানে কোনো কন্টেন্টের 1000 ওয়ার্ডের কোনো কন্টেন্টের ভিতরে আমরা কিওয়ার্ডটা ইউজ করতে পারবো 2 বার, হ্যাঁ 2 বারের বেশি ইউজ করতে পারবো না। এই ক্ষেত্রে এইখানে দেখায় আর কি যে ওরা 4 বার 5 বার ইউজ করতে বলে, কিন্তু ওইটা ইউজ করলে আবার কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে, সেই জন্য আর কি এই অস্ত্র শুধু আমরা ওইটাই ইগনোর করব। ওইটার কি যখন আমরা অ্যাফিলিয়েটেড ক্লাস হবে, ওটা আরো আপনার ইন ডিটেইলস টোটাল কি প্রবলেম হতে পারে সব আপনার বলে দেওয়া হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপডেট করে দিই। এখন তাহলে একবার এটা দেখি রিলোড করে দিলে কি, রিলোড দিলে কি আসছে। আচ্ছা, এই আগের অবস্থায় ফিরে আসছে আবার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কি কারোর? স্যার ওই যে আপনি যে হোম পেজে থাম্বনেলটা দিচ্ছেন, ওইটা কিভাবে দিচ্ছেন? হোম পেজে থাম্বনেল এইটা ফিচার ইমেজ, এটা তো ফিচার, হ্যাঁ এটা তো আপনার ফিচার ইমেজ যেটা দিছে সেটা থেকেই নিয়ে নিছে, হ্যাঁ। এইটা আসলে এই থিমের আপনার এক এক থিম তো এক এক ডেভেলপার বানায়, এইগুলো আর কি থিমের উপর নির্ভর করে, ঠিক আছে। এটা আপনার এই থিমের জন্য এরকম আপনার ফিচার ইমেজ যেটা দিবেন, এই যে আপনি যখন আরো পোস্ট দিবেন না, এখানে কিন্তু আপনার তখন এই যে হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা আসছে, এটার এই হ্যালো ওয়ার্ল্ডের ফিচার ইমেজ হিসাবে এইটা দেয়া আছে, হ্যাঁ। এরকম করে আপনি যখন আরো ইয়া করবেন, তখন আরো স্লাইডার যোগ হবে, এবং সাথে সাথে আপনার ওই কন্টেন্টের ফিচার ইমেজ যেটা সেটা এখানে শো করবে, ঠিক আছে। তার বুঝছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন কারোর? স্যার ক্লাস শেষ হইলে আপনার আমার বাইরের কোশ্চেন আছে, মানে এটার ছাড়া অন্য কোশ্চেন আছে আপনার কাছে, যদি আপনার এই ক্লাসের কারোর কোশ্চেন থাকে সেগুলো নিতে পারেন, তারপরে আমি আচ্ছা বলবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার ট্রাই করি আপনাদের, একটু স্ক্রিনটা শেয়ার। স্যার একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ জি বলেন। স্যার আসলে আমাদের এই টাইমিংটা মাগরিবের নামাজের ঠিক
মানে সময়টা মাঝখানে পড়ে তো ইম্পর্টেন্ট স্যার এটা। একটু স্যার timing টা দিতে পারেন। আসলে এটা আসলে একটু প্রবলেমে হয়ে গেছে। তবে স্যার কাইন্ডলি আপনি শুভ স্যারের সাথে নেক্সট দিনে এটা নিয়ে একটু কথা আজকে বলেন, ঠিক হ্যাঁ? করেছিলাম, স্যারের সাথে বলবো। ঠিক আছে আচ্ছা স্যার, তারপর আপনাকে ইনফরমেশন করলাম, আচ্ছা, আপনি হ্যাঁ একটু হ্যাঁ ঠিক কাইন্ডলি আছে, আমি দেখবেন। স্যারকে বলবো, সমস্যা নেই। এই ক্ষেত্রে সব থেকে ইফেক্টিভ হবে কি, এটা আসলে কোয়ালিটি টিম আর কি কন্ট্রোল করে, এই টাইমিংটা আর কি কোয়ালিটি কন্ট্রোল টিম থেকে আর কি ঠিক হয়ে আসে। হ্যাঁ, আপনি যদি গ্রুপে পোস্ট করেন তাহলে হয়তো বা ওখান থেকে ভালো রেজাল্ট পেতে পারবেন। আর আমি তারপরে স্যারকে বলবো, স্যার আর কি আপনার ইয়ে করে দিবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আমি একটু স্পিকারটা অফ করতেছি আমার আর কি অ্যাটেন্ডেন্সটা একটু আমাকে 5 মিনিট টাইম দিন। হ্যাঁ, 5 মিনিট না, 2 মিনিট আর কি টাইম দিন। রাজন ভাই কি আছেন? জি আছি। দেখি আপনার ওয়েবসাইট। আমি তো আমি তো ওয়েবসাইট বানাই নাই। আহ, আমি লাইভ ডোমেন হোস্টিং দিয়ে লাইভ বানাইতাছি, তো ওইটা কমপ্লিট হলে দেখাম নে। সে হলো বড় বড় আমি দেখেন স্ক্রিন শেয়ার দিছি। বড় কনসালটেন্ট। Good of that ওরে space বাবা, can't be found. ওয়াও ওয়াও। হ্যাঁ, এটা 404 আসছে। ও এটা ইয়ে দিছি তো, এই যে এও ট্রেনিং সেন্টার বানাইছে। ঠিক আছে না, অ্যামাজন ট্রেনিং সেন্টার। আহ, শুরু করে এক দাও, বছর তো আগে কিছু থেকে স্টুডেন্ট বলছিল। স্টুডেন্ট ধরে শুরু করে দাও। আমি কিন্তু সরে আসছি, ইউটিউবে বানাইছিলাম ট্রেনিং। এটা কে বানাইছে? রায়হান বাদশা। ভেরি গুড। আমার হোম পেজ অ্যাবাউট আস। নিচে যাও, নিচে যাও ভেরি তো। গুড, ভালো কাজ করছো। হ্যাঁ, নিচে এই যে এডি কি সোশ্যাল আইকন নাকি? হ্যাঁ, সোশ্যাল আইকন। এটা কি সিরিয়াস? কোথায়? এই যে কিন্তু ওই যে আইকন গুলো নাই, কিন্তু সরাসরি দিছি। হায় হায়। আইকনের পিকচার গুলো বসে দিতে হবে। ওয়ার্ল্ড ফেমাস, আই রাহেন ওয়ার্ল্ড বাদশা, ফেমাস নাম এটা কি দিয়ে আ- ফাইনাল? বানাইছে, ভালো আমি করছে, আমি না মনে করো যে এরকম ওয়েবসাইট পাই নাই নাম কোনোটা দিয়ে খুঁজা, মানুষ মানে বাদশা আমার পছন্দ কাজেমন। হয় নাই। পছন্দ হয় নাই, তখন আমি কি করছি, আমি মানে নিজে থেকে নিজে বানাইছি। ওই যে কারোটা মানে দেখবো দেখে নেই, ডেমো কন্টেন্ট দিয়ে শুধু জাস্ট ওয়েবসাইটটা সাজায় রাখছি। তো দেখা যাক কি হয়, কত দূর করতে পারি। আচ্ছা, এখানে ইয়া সবচেয়ে স্ক্রিন রেকর্ডার কোন ইয়াটা কেউ ভালো, মানে কে জানেন স্ক্রিন রেকর্ডারটা সবচেয়ে ভালো কোনটা? ক্যাম্পাসিয়া। ক্যামটাসিয়া। এটাই সবচেয়ে ভালো, ক্যামটাসিয়া। ক্যাম্পাসিয়া। ক্যামটাসিয়া স্যার একটা আমার এই ল্যাপটপ আর আছে দেখ। ভাই যে মানে মাউসের ক্যাম্পাসিয়া আমার অ্যাপ্রুভাল কাছে নিতে হলে আছে, যে রিমোট কন্ট্রোল সবচেয়ে দেওয়া ভালো। লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা রিমোট তো কন্ট্রোল। আপনার ওখানে অপশন আসে না, আপনার সাথে যখন লাইভে আসি। আচ্ছা স্যার, একটু প্রবলেম হয়ে গেছে আর কি। অ্যাটেন্ডেন্সের আমি আর কি স্ক্রিনশটটা নিয়ে নিছি। হ্যাঁ, আমার কাছে আইডি আর পাসওয়ার্ডটা নাই, যার জন্য আমি কি অ্যাটেন্ডেন্সটা নিতে পারতেছি না। কিন্তু আমাকে একটু স্যার কাইন্ডলি ওকে। বলেন যে V2043 এইটা কে, এনার নাম কি? এটা স্যার আবিরুল ইসলাম, এটা আবিরুল ইসলাম। আবিরুল ইসলাম না? আচ্ছা, আমি লিখে নিচ্ছি। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমি আর কি আপনার দিয়ে নামটা দিছে শুভ স্যার আগেই হ্যাঁ স্যার নাম পোস্ট করা আছে। হোমওয়ার্ক দিয়ে দিছে, গ্রুপে পোস্ট করা আছে, আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে দিয়ে দিয়েন। হ্যাঁ, আর আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আপনার অ্যাটেন্ডেন্সটা স্যার দিয়ে দিবে পরে। ঠিক আছে স্যার ওকে। স্যার আচ্ছা। ক্লাস তো চলতেই থাকবে, এখন কি কোশ্চেন করব আপনাকে? স্যার